যাই হোক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। কে রয়েছেন তার সঙ্গে আমরা পরিচিত হব। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন। আমার নাম সাবিত্রী মল্লিক, ডাক নাম মাধবী। আচ্ছা, তাহলে আমরা আমাদের অনুষ্ঠানের স্বার্থে আপনাকে মাধবী বলেই সম্বোধন করি। হ্যাঁ, আচ্ছা, চলুন আমরা শুরু করতে পারি। যে আপনার জন্মটা কোথায় হয়েছিল? খুলনা ফুলতলা আলকা গ্রামে আমার জন্ম হয়। আচ্ছা, তো শুরু করুন, আপনি কোথা থেকে শুরু করছেন? আমার মামা বাড়ি থাকে। আমার যখন 5 বছর কি 7 বছরের মতো বয়স, তখন আমি লেখাপড়া শুরু করি। ঠিক সেই মুহূর্তে লিবারেশনটা শুরু হয়। তখন ক্লাস 1 বা 2-তে উঠেছি এরকম। 3 ভাই বোন ছিলাম। তো বাবা মা গন্ডগোলের সময় আমাকে হাত ধরে ভারতে চলে যাই আমরা। ভারতে গিয়ে আমরা 9 মাস সেখানে থাকি। যুদ্ধ শেষে আমরা আবার দেশে ফিরে আসি। অ্যাকচুয়ালি আমার খুব ছোট একটা পরিবারে, গরিব ঘরে জন্ম। তো আমার বাবাটা খুব সাংঘাতিক ধরনের একটা মানুষ ছিল। মা ছিল দেখতে কালো, বেটেগুটো। বাবা ছিল সুন্দর, খুব ফর্সা, উজ্জ্বল, লম্বা, সুদর্শন পুরুষ বলা চলে। আমার মার বয়স যখন 9 বছর, তখন আমার বাবার সাথে আমার মার বিয়ে হয়ে যায়। প্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন যে সেই একেবারে প্রাচীন আমলের গল্প শুনছি আমরা। রবীন্দ্রনাথের গল্প এরকম জানি যে রবীন্দ্রনাথ যখন তার স্ত্রীকে বিয়ে করেছিলেন বয়স ক্লাস 5-এ পড়তো বা কিছু একটা। রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির কাছেই আমাদের বাড়ি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ির কাছে, একদম সঙ্গেই বাড়ি। রবীন্দ্রনাথ ভর করেছেন। হ্যাঁ, ওই পুকুরের ঘাটে বসে গল্প গুজব করতেন, ওনার বৌদিকে দেখতেন। আমিও সেই ঘাটে বসে ওই বকুলের ফল পেড়ে খেতাম আর 5 গুটি খেলতাম। চমৎকার চমৎকার। আচ্ছা, ঠিক আছে। আমার বাবা ওই বাড়িতে ঘর জামাই হিসাবে থাকে, কিন্তু আমার বাবা ছিলেন খুব বদমিজাজ এবং খুব বদরাগী মানুষ। আমার মার কোলে আমি যখন আসি, তখন আমার মার বয়স 13 ছাড়িয়ে 14-তে পড়েছে এরকম। যখন জন্মগ্রহণ করি তখন খুব ছোট একটি দূরের বাচ্চার মতোই বলা চলে। বড় একটি দূরের বাচ্চা, খুব কালো, দেখতে খুব কুৎসিত এরকম। আপনি মোটেও দেখতে কুৎসিত না, লিসনার যারা আছে তারা দেখবে ফেসবুকে। না, সবাই বললে তো হবে না, আমার বাবা যেটা বলেছে সেটাই বলছে। তো মা খুব শখ করে আমার বাবার কোলে আমাকে দিতে যায়। তখন আমার বয়স 21 দিন। তো বাবা কানাঘোষা শুনতে পায় যে আমি কালো হয়েছি, ছোট ইন্দুরের বাচ্চার মতো। সে আমার কোলে দেওয়ার সাথে সাথে সে আমার মুখ দেখে না। এটা কি আপনার প্রথম বেবি ছিলেন আপনার বাবা? হ্যাঁ, আমি আমার মার প্রথম বেবি। আমার মা 13 বছর বয়সে 14 বছরে পড়েছে, এই সময়কার বেবি আমি। তখন আমার বাবা ওই হাতের একটা ডানার মধ্যে ধরে উঠোনে চেলে ফেলে দেয়। চেলে ফেলে দিলে একটা চিৎকার করে মরে যাওয়ার অবস্থা আর কি। তখন আমার মা দিদিমা কি করে, তুলে এনে একটা মানত করে যে বাচ্চাটা যদি বেঁচে থাকে তাহলে আমরা নোয়াপাড়া একটা জায়গা, সেখানে বুনোর মার বাড়ি আছে, সে জাগ্রত মা ঠাকুর, সেই মা ঠাকুরের ওখানে কালো পাঠা বলি দেবে এবং বুক চিরে রক্ত দেবে। তো তারপরে আমার বাবা কেন জানে আমাকে কখনো কোলে নেয় না, কখনো ভালোবাসে না। মা বাবা দুজনই যেন আস্তে আস্তে ধীরে ধীরে আমার প্রতি একটা বিতৃষ্ণা তাদের জন্ম নিল। এরপরে হঠাৎ একদিন আমার বাড়ির গাছের 2-3টে লাউ নিয়ে আমি বাজারে বিক্রি করতে গেছি। মানে বাবা এত কুড়িয়ে ছিল যে উনি কখনো বাজার ঘাটে যেত না বা কোনো চাল ডাল কিনতো, তার প্রেস্টিজে বাঁধত। তো ওই বাজারে একটা পাঠাগার আছে, সেই পাঠাগারের কিছু লোক আমি যাদেরকে চিনতাম তাদেরকে দাদু বলে ডাকতাম। আমার বাবার সঙ্গে পরিচয় ছিল, তারা আমার বাড়িতে আসতো, তারা পার্টি করতো, মানে আন্ডারগ্রাউন্ড একটা পার্টি করতো। চেয়ারম্যানের নাম ছিল লিচু মোল্লা। উনি হঠাৎ করে এসে, আমি তখন একটা হাফ প্যান্ট পরে একটা ফ্রক গায়ে দেয়, তো আমাকে এসে ঠাস করে আমাকে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে আমি দাপাদাবি করছি, দাদু ছাড়ো, দাদু ছাড়ো, আমি লাউ বেচতে আসছি, তো আমার কোলে নিচ্ছে, ছাড়ো ছাড়ো। দাদু বলছে কি, না তোকে আজকে নিয়ে যাবো, তোরে আজকে বিয়ে করেই ছাড়বো, তোরে আজকে ছাড়া যাবে না, তুই বাজারে বসে লাউ বেচছিস, তোর লাউ বেচা লাগবে না, চল তোকে নিয়ে যা। এই বলে পাঠাগারের ভিতরে নিয়ে গেল। নিয়ে যে সেখানে একটা রিহার্সেল হলো। সেই বইটার নাম আমার মনে আছে, মুক্তি বলে একটা বই, সে 71 যুদ্ধ নিয়ে একটা বই। তা সেই বইটার যে নায়িকা সেই মুক্তি, এখন সেই রোলটা আমাকে করতে হবে। রোলটার ভিতরে তেমন কিছু নেই, শুধু 2-4টে কথা আছে, যেমন দেওয়ালের গায়ে আমি হাত তুলে দাঁড়াবো, ঠিক সেই মুহূর্তে আলোর একটা ফোকাস আসবে, মানে ওই মেয়েটা পাক বাহিনীর দ্বারা অত্যাচারিত হচ্ছে, তারা পর্যায়ক্রমে মেয়েটাকে অত্যাচার করতেছে, আমাকে শাড়ি পরায় দাঁড় করিয়ে দিয়েছে, আমার কোনো কথা নেই, আমি মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছি, ওরা অত্যাচার করে চলে যায়। এরপরে আমার বাবা বাড়িতে আসে, বাবা এসে জিজ্ঞেস করে, কিরে মুক্তি কোথায় আছিস তুই? আমি যে দৌড়ায় যাবো বাবার কাছে সে শক্তি তো আমার নেই, আমি তো তখন অজ্ঞান অবস্থায় পড়ে আছি, কিন্তু কথা বলতে পারছি। তা আমাকে যখন জিজ্ঞেস করে, এই মুক্তি কথা বলছিস না কেন, তোর মা কোথায়? তা আমি বললাম যে জানি না কোথায়, ঝাড়ি মেরে বলতেছি, দেখো যে কোথায় গেছে। তা বাবা বলতেছে যে জানো কেউটো সাপের বাচ্চা। এইটুকু, এই আমার রোল, আর কোন রোল ছিল না, কারণ ছোট বয়সে কি আর। আপনি যেটা বলছেন এটা যাত্রা না, এটা একটা নাটকের মতো, নাটকের মতো। এই তো শুরু হলো আমার জীবনে। এরপর ওখান থেকে খুব নাম করলাম, সবাই যে দেখে সেই কোলে তুলে নেয়, চকলেট কিনে দেয়,
যারা কেউটো সাপের বাচ্চা, আয় এদিকে। প্রথমে ব্র্যান্ড হয়ে গেল কেউটো সাপের বাচ্চা। ওই লিচু দাদুর বন্ধু বান্ধবরা সবাই আমার দাদু হয়, তারা কিন্তু আমাকে খুব আদর করে কোলে তুলে নেয়, আদর করে। আর আমি ছোটবেলার থেকেই খুব শক্ত একটা মানে সাংঘাতিক ধরনের ডান পিটা ছিলাম। গাছ আর পুকুর এই ছিল আমার সঙ্গী সাথী বেশিরভাগে। সবাই জানাজানি হয়ে গেল। এরপরে আমার বাড়ির সামনেই একটা মিল আছে, তো ওরা মিলের লোকজন ঠিক করলো ওরা গান বাজনা করবে, মানে যাত্রা টাত্রা এরকম কিছু করবে। এখন যাত্রা করবে, তখনকার সময় কিন্তু মেয়েরা যাত্রা করতে চাইতো না, ঘরের কোনো মেয়েরা আসতো না। ওই ছেলেদেরকে মালা দিয়ে সাজাতো, মালা টালা দিয়ে মেয়ে বানাতো। তো ওরা আমার ব্যাপারটা জানতে পারে, তখন আমাদের বাড়িতে যায় এবং বাবা আমাকে খুব রিকোয়েস্ট করে যে তোমার মেয়েটাকে একটু দাও, আমরা নাটক করবো। তখন ছিল রূপবান, রূপবান সেই আলমতি, তারপরে সে আপন দুলাল, তারপরে আপনার গুনাই বিবি, ওই জাতীয় ঘেটো যাত্রা। ওই ঘেটো যাত্রাগুলো তখনকার সময় খুব বেশি হতো। তো আমার বাবা মা তো কিছুতেই দিবে না। তারপরে ওরা অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে নিয়ে রিয়াজ ছেলে নিয়ে গেল। তো আমি তো উস্তাদ আগের থেকেই খুব ট্যাক না, একেবারে ট্যাক না। তো তখন বেশ আমি রিহার্সাল করলাম, তারা তো খুব খুশি, বুঝলো যে আমার দ্বারা এটা সম্ভব। তো স্টেজে পরে গান যখন শুরু হলো, স্টেজ উঠলাম, স্টেজ করলাম, খুব সুনাম কামালাম। এলাকাতে সবাই একদম মানে আদর আর ধরে না, মাটিতে পড়ে এরকম অবস্থা। এই হলো আমার যাত্রা জীবন শুরু। এরপরে বিভিন্ন জায়গা থেকে, বহু দূর দূরান্ত থেকে আমাকে নিতে আসতো। ওই এত একটা গান গাইবো বা নাচবো এরকম কিছু, টাকার মালা গান গাইলে সে গানগুলো আবার ওয়ান মোর হতো। আমার গানগুলো নাচগুলো খুব তাদের পছন্দ হতো। তারা কখনো কখনো টাকার মালা দিয়ে আমাকে গলায় পরিয়ে দিত, বড় বড় ছবি করে স্টুডিওতে বাঁধিয়ে রাখতো, আরো ব্যাপার স্যাপার অনেক। তো এরকম আরো অনেক কাজ আছে। যাই হোক, পরবর্তীতে এসে আমি অনেক পরের কথা বলছি, এই ঢাকাতেও কিন্তু আমি বেশ কয়েকটা বড় বড় মঞ্চে বেশ কয়েকটা নাটক করেছি, সেখানেও আমি ওই নায়িকার রোলগুলোই করেছি সারা জীবন। আমি সঙ্গে ছবিও এনেছি যাত্রা দলের, যেমন গরিবের মেয়ে, জ্বলন্ত বারুদ। জ্বলন্ত বারুদের মধ্যে আমি জ্বলন্ত বারুদই করেছি, গরিবের মেয়ের মধ্যে আমি মেন চরিত্র গরিবের মেয়েই করেছি। আমার দুই পাশে ছুরা, পিস্তল, সোর, এগুলোতে যুদ্ধ টুদ্ধ করাও জানি কিছু কিছু। ওগুলো আপনি আমাদের জন্য সাথে করে নিয়ে এসেছেন? হ্যাঁ, সাথে করে নিয়ে। ঠিক আছে, হ্যাঁ। তারপর তো ওই সময় আমার নাম ডাক হয়ে গেল, গণেশ অপেরার থেকে নিতে আসতো, আরো বিভিন্ন অপেরার থেকে আমাকে নিতে আসতো। তো দাম কষাকষি হতো, বছরে 10,000 দিবে, 15,000 দিবে, 20,000 দিত। তো আমি কেন জানি আমার পড়ার মধ্যে একটা ঝোঁক ছিল, আমি পড়বই, লেখাপড়া শিখবই, পড়াশোনা করে মানুষ হওয়ার ব্যাপারটা ছিল। যেহেতু আমি যে ফ্যামিলিতে জন্মেছি, ওই ফ্যামিলিটা আমার পছন্দ ছিল না, ওই পরিবেশটা আমার ভালো লাগতো না। আমার ওই পরিবেশ থেকে আমার বেরিয়ে আসতে ইচ্ছা হতো, আমার ভিতরটা ডুকরে ডুকরে কাঁদতো যে আমি কখন ওই ফ্যামিলির থেকে বেরিয়ে আসবো, আমি বড় হবো, আমার নিজের পায়ে দাঁড়াবো, আমি সুন্দর হব, আর 10টা মানুষের মতো আমি সুন্দর জীবনযাপন করব। এটাই আমার সবসময় একটা ধ্যান ধারণা ছিল। এর মধ্যে ফুলবাড়িয়া, ওইখানে নদীর ওপার থেকে একটা যাত্রা দল ভদ্রলোক করছিলেন, তোরা জানতে পেরে আমাকে আমার বাবার কাছ থেকে চেয়ে চিনতে অনেক কষ্ট করে নিয়ে গেল। তো বই প্রম করতে একটা ছেলে, তার নাম মানোয়ার হোসেন, ডাক নাম মানু। তো ওই সময় ওই ছেলেটা কালো মতো, খুব দেখতে ভালো ছিল না, কিন্তু তার ওই সময়কার প্যান্ট শার্ট পরাগুলোর একটা স্টাইল ছিল অন্যরকম, আর চুলগুলো ঠিক আমাদের নায়ক রাজ্জাকের মতন ফুলানো ছিল, দেখার মতো। আর তার তাকানো গুলো, চাহনি গুলো এত একটা মায়াময় ছিল যে সে যে মেয়ের দিকে তাকাতো আমার মনে হয় সেই মেয়েই তার সঙ্গে পাগল হয়ে যেত, কিন্তু চেহারাটা মোটেই ভালো ছিল না। তো একসময় আমি কিতকিত খেলতেছি, এ সময় ছেলেটা আসছে, ওই চাটা গিয়ে তার গায়ে লেগেছে। তো সে আমার দিকে তাকালো, আমিও তার দিকে তাকালাম। তো এরপরে সে যখন প্রম করতে বসতো, আমরা 3-4 জন বান্ধবী মিলে ওই পাশে বসতাম, কখনো তার পকেটের মধ্যে ধুলো দিতাম, কখনো ওই চারা গুজে দিতাম, কখনো কোনো ফল টল খেয়ে কোনো বিচি টিচি থাকলে ওইগুলো তার পকেটে দিয়ে দিতাম, বা একটা খোঁচা দিতাম। তো সবাই বেশি করলে আমি একটু কম কম করতাম। ওই যে তাকালো সে আমার দিকে, তারপর থেকে আমার ভিতরে কেমন জানি একটা রিয়াকশন হতে লাগলো। ঠিক আমি বুঝে উঠতে পারি না সেই রিয়াকশনটা যে কি, তার অনুভূতি আমি এখন বোঝাতে পারবো না। কোন এক সময় যে সে ছেলেটা আমার কাছে 1 গ্লাস পানি চাইলো, কোন একদিন পানি যখন দিতে যাই, তখন সে গ্লাসটা আমার হাত থেকে নিল, কিন্তু গ্লাসটা নেওয়ার সময় হাতের তল দিয়ে একটা সাদা একটা কাগজ আমার হাতের মধ্যে গুজে দিল। আমি তো ভয়ে ভয়ে নিলাম। যখন সে পানিটা গ্লাসটা ফেরত দিল, তখন আমার গা হাত পা মানে ভীষণ কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, আর পিঠের দিক দিয়ে মনে হচ্ছে একটা ঠান্ডা শিশির শিশির করে কি যেন পায়ের দিকে নেমে যাচ্ছে। চিঠিটা পড়ার কোনো
জায়গা পাচ্ছি না, সবাই দেখে ফেলবে। তখন আমার বয়স তো বেশি না, তখন করলাম টয়লেটে গেলাম, টয়লেটে গিয়ে তখন ওই চিঠিটা পড়লাম। তো পড়তেও ভালো পারি না, ওই আকার টাকার করে এটে করে অনেক কিছু পড়লাম আর কি। তো পড়ে বুঝলাম যে ছেলেটা আমাকে ভালোবাসতে চায় এবং আমাকে তার ভালো লাগছে, এরকম কিছু আমি বুঝতে পারলাম। তারপরে আরেকটা চিঠি আসলো, তারপরে ওই দলের যে সেকেন্ড নায়িকা ছিল তার কাছে সেই ছেলেটা বলল যে ওকে আমার খুব পছন্দ হয়, আমি ওর সাথে প্রেম করতে চাই। তো তখন প্রেমের অর্থ কি বুঝি আমি। তো তারপরে সে চিঠি দিতেই লাগলো, আমি ওইভাবে পড়তেই লাগলাম। এরপর আমি লিখতে শুরু করলাম। সে যা যা লিখতো ওই বানানগুলো আমি নকল করে করে আবার ওকে উল্টো চিঠি লিখতাম, এবং আমার কথাগুলো কিছু কিছু লিখতাম যা আমি পারতাম। বানানগুলো বেশি ঠিক হতো না, বেশিরভাগই ভুল হতো, তারপর আমি যাতে সে বুঝতে পারে এভাবে লিখতে পারতাম। এক সময় ওই যাত্রা দলটা কি কারণে 2-3টা শো হওয়ার পরে ভেঙে গেল। বই খাতা নিয়ে আমার টুকরা টুকরি নিয়ে আমি আবার বাড়িতে চলে আসলাম। এরপরে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো, বাবাকে হয়তো 50 টাকা 100 টাকা দিত, 75 টাকা দিত, দিয়ে একটা রাতের জন্য আমাকে কিনে নিত। আমি যেতাম, বাবাও সঙ্গে যেত। আমি যেতে চাইতাম না, তারপরও কেন জানি খুব টর্চার আমি ফিল করতাম। আমার মা এবং বাবা, মাটাও আমার ফেভারিট ছিল, বাবা কিন্তু মেনে নিত না। বাবা চাইতো যে আমি এটা করি এবং সেখান থেকে 50 টাকা 75 টাকা 100 টাকা পাবো। ওই টাকাটা কিন্তু তখনকার সময়ের জন্য অনেক, হ্যাঁ অনেক টাকা। সেখানে ওই যে ছেলেটা ও কিন্তু সব সময় থাকতো সব জায়গাতেই, মানে ও প্রম্পট মাস্টার হিসেবে অত্র এলাকায় খুব নাম করা। আচ্ছা আচ্ছা। আর ওকে দেখার লোভে আমিও যেতে চাইতাম, মনে মনে যেতে চাইতাম যে ওকে একটু দেখতে পাবো, হ্যাঁ তার সঙ্গে একটু কথা বলতে পারবো। এইভাবে আস্তে 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 আমাদের সত্যি সত্যি প্রেম ভালোবাসা গড়ে ওঠে। না এর মধ্যে আমার বাবা আবার ওই ছেলেটার সঙ্গে পরিচিত হয় এবং ওই ছেলেটাকে আমার পড়াশোনা দেখার জন্য বা আমাকে অঙ্ক টঙ্ক দেখা সাক্ষাৎ করার জন্য আমাদের বাড়িতে সে ডাকে। সেটা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে এবং এসে পড়ানোর ফাঁকে ফাঁকে সে আমার দিকে তাকিয়ে থাকে। আমি যখন অঙ্ক করে তাকে দিতে যাই দেখি সে আমার দিকে এমন ভাবে তাকায় আছে, মনে হচ্ছে যে আমাকে যেন সে গিলে ফেলবে, এরকম একটা ভাব। অঙ্ক ভুল হলো না শুদ্ধ হলো সেটা কোনো খবর নেই। আমি ওই তাকানো দেখে আমি ভীষণ লজ্জা পেতাম, লজ্জায় মুখটা নিচের দিকে তাকায় চুপ করে বসে থাকতাম। আমার ভয় করতো, মারতো টারতো না, শুধু তাকায় থাকতো। তার চোখের মধ্যে এমন কি যেন ছিল। আপনার থেকে বয়স অনেক বড় ছিল? হ্যাঁ, আমার থেকে 10-15 বছরের বড় ছিল। তখন সে বিএল কলেজে পড়তো। সে বিএল কলেজে পড়ো একটা স্টুডেন্ট, স্কুল পড়ুয়া একটা মেয়ের সাথে প্রেম করার চিন্তা ভাবনা। না, সে প্রেম শুধু আমার সাথে করতো তাই না, পরবর্তীতে জানতে পারছে যে সে অনেকের সাথে প্রেম করতো এবং অনেকে মেয়ের সঙ্গে সে প্রেম করতো অথবা অনেক মেয়ে তার প্রেমে পড়তো। তার ওই চেহারা, তার চাল চলন, তার ওই সময়কার জুতো পরা দেখে, তার প্যান্ট শার্ট পরা দেখে, তার চুলের স্টাইল দেখে মেয়েরাই আসলে তার প্রেমে পড়ে যেত। কিন্তু অ্যাকচুয়ালি আমি তাকে সত্যি সত্যিই তার প্রেমে পড়ে গেছি এবং তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছি। এখন তাকে দেখতে যাব কিভাবে, কখনো মার জিরের টুপলা থেকে বা জিরের খুঁটি যারে বলে, মানে মাটির ঘর, হলুদের কোনাতে 2 আনা 4 আনা পয়সা পেতাম, তা দিয়ে জল আনার ভান করে কলসিটা কলের পাড়ে রেখে বাসে উঠে চলে যেতাম তাকে দেখতে। আধা ঘন্টার মধ্যে আবার ফিরে আসতাম জল নিয়ে। আসলে হয়তো মা এত সময় কোথায় ছিলি, হয়তো কখনো ভীষণ মারধর খেতাম, তবুও তাকে দেখা আমি ছাড়তাম না। আর সে না আসতে পারলে তার এক বন্ধু সে চিঠি নিয়ে আসতো। চিঠিগুলো কেমন, একটা প্যাট কিনতো বাজার থেকে, সে প্যাটে তো অনেকগুলো পাতা, সে পাতার এপিট ওপিট লিখতো, তারপরে আবার তার সঙ্গে 4টা-5টা সাদা কাগজ জোড়া দিত, মানে তা পড়তে 2-4 মাস লাগার কথা, এরকম চিঠি সে লিখতো। আর সেই চিঠিগুলো বইয়ের ফাঁকে ফাঁকে রেখে পড়তে গিয়ে আমার পড়াশোনার 12টা বাজতে থাকলো। জীবনের অসাধারণ কিছু মুহূর্ত। মা দেখে ফেললে তো মেরেই ফেলবে একদম। আরো সে মুসলমান ছিল, যার জন্য তো আরো ভয়ঙ্কর ব্যাপার। কোন একদিন এই ঘটনা, সে আমি বাজারে গেছি, ফট করে রাস্তা থেকে আমার হাত ধরে সেই কিডন্যাপ করার মতো নিয়ে একটা স্টুডের মধ্যে নিয়ে ঢুকায় এসে আমার গায়ে হাত দিয়ে একটা ছবি তুললো। এখন তো ভীষণ পড়ে গেলাম যে এই ছবিটা আমি কি করব। একবার সুটকেসে রাখি, মা দেখে ফেলবে, সেখান থেকে নিয়ে বিছনার নিচে রাখি, মা দেখে ফেলবে, মানে এইরকম সেই ছবি আর এই চিঠিগুলো 7 দিনের মধ্যে 10 বার সারতাম আর 10 বার সেখান থেকে বের করতাম। এই করতে 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 এক সময় কিছু চিঠি ছিঁড়েও ফেললাম। ওই ছবিটা একদিন আমি স্কুলের থেকে আসছি, এরকম সময় দেখি সাইকেল নিয়ে দাঁড়ায় আছে, তো তার সঙ্গে আমার ওটাই প্রথম আর কি। সে আমাকে কাছে ডাকলো, এই দিকায়। তা আমি তার কাছে গেলাম, সে সাইকেলে একটা পা, নিচেতে একটা পা, আমাকে কাছে ডেকে নিয়ে বললো যে কি ব্যাপার, তুই অনেকদিন ধরে আমাকে চিঠি টিঠি লিখিস না, কথা বলিস না, কি আর কারো প্রেমে টেমে পড়ছিস নাকি, শুনলাম নাকি তুই আর একটা ছেলের প্রেমে পড়ছিস। আমি কোনো কথা বলতে পারতেছি না, আমি
আমি এরকম করে মুখটা নিচু করে বসে আছি। তখন ও হঠাৎ করে আমাকে এক হাতে কাছে টেনে নিয়ে ঠাস করে আমার গালের মধ্যে একটা চুমা দিয়ে বসলো। চুমা দিয়ে বসলো, আমি আগ করে তার দিকে তাকায় আছি। তাকায় আস্তে আস্তে চোখটা নিচের দিকে নামায় চুপ করে দাঁড়ায় আছি। যখন আবার টান দিয়ে আমাকে আরেকটা চুমা খেতে গেল, তখন আমি কিছু বুঝি কি না বুঝি এটা বোঝার দরকার নেই, আমি বই টই নিয়ে বগলে নিয়ে আজও দৌড়ায় যে এক বাঁশবাগানের মধ্যে লুকালাম। আর ওই বইয়ের মধ্যে ছিল আমার সেই ছবিটার টুকরা টুকরা করে ছিঁড়ে কুটি কুটি করে বাঁশবাগানে ফেলে দিলাম। এবং প্রতিদিনই স্কুলে আসার সময় ওই টুকরাগুলো কুড়াইতাম, এক জায়গায় করতাম, আবার ওকে একটু দেখতাম, আবার টুকরাগুলো ছুঁড়ে ফেলে দিতাম। এরকম করতাম। হোয়াট আ বিউটিফুল মোমেন্ট। আমি আমার জীবনে বহুত লাভ স্টোরি শুনেছি, বাট দিস ইজ টেরিবল। বিউটিফুল। তারপরে যাত্রা দলে যখন কোন গান টানের সময় ওকে কাছে পেতাম, ওর কাছাকাছি বসতাম, ওর পাশে বসতাম। মানে আমাদের সঙ্গে যে পরিচয় সেটা কাউকে জানতে দিতাম না, বুঝতে দিতাম না। কাছাকাছি হলে কেউ বেশিটা সন্দেহ করতো না। আমি তখন অনেক ছোট আর ও তখন অনেক বড়, আর ওটা প্রম মাস্টার, তাকে সবাই সম্মান করতো। কিন্তু আমাদের ওর মধ্যেই একটু খোঁচাখুচি হতো। মানে হয়তো শীতের দিন চাদর, যাত্রাটা সাধারণত রাতের বেলায় বেশি হয়, তো রাতে হয়তো চাদর গায়ে দিয়ে আসি, চাদরের ফাঁক দিয়ে ওর পিঠের মধ্যে একটা খোঁচা দিতাম, ও হয়তো পিছন দিয়ে হাত দিয়ে একটা চিমটি দিত। এই আমাদের কথা আদান প্রদান এভাবেই হতো। চমৎকার। যাও কোন এক সময় তার পরীক্ষা শুরু হলো, তখন আমাদের বাড়িতে পরবার 7-8 বার ডাকাতি হয়ে গেল। তো ডাকাতি হয়ে যাওয়ার পরে আমাদের খুব অত্যাচার হলো, শারীরিক মানসিক সবভাবে অত্যাচার করলো। যখন এরকম ঘটনা ঘটতে লাগলো, তখন আমার কাকা এসে উনি বললো কি যে, এই বৌদি তোর মেয়ে, আমার বোনও যাবে, আমার ভাইজিও যাবে, তোর মেয়েকে একটু দে, আমরা নোয়াপাড়ায় ডাক বাংলোতে একটু যাবো, ওখানে একটা অফিসার ফেয়ারওলে আমরা যাবো, উনি চলে যাচ্ছে ফেয়ারওলে যাবো, তো ওখানে একটু ফাংশন টাংশন হবে, যাবো, তোর মেয়ে তো ভালো নাচতেও পারে গাইতেও পারে, তা দে। তা দেবে না, আমি তো যাওয়ার জন্য পাগল, এরকম বলতেছে। বলতে বলতে এক সময় মা রাজি হলো। তখন আমি ওদের সঙ্গে গেলাম। যার পরে মানে অফিসারটা যে রুমে ঘুমায় সেই রুমে আমাদের বসতে দিল, মেয়েদের আর কি বসতে দিল। আমরা বসে আছি, এর মধ্যে দেখি কি একটা লোক পুলিশের পোশাক পরা, পাশে রিভলভার, চোখগুলো বড় বড় লাল, সুন্দর উঁচু লম্বা, মাথায় ঝাঁকড়া চুল, আসে ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে কাপড় চোপড় ছাড়লো। আমি তো টলটল করে তার দিকে তাকাচ্ছি, দেখতেছি, ভাবতেছি মা পুলিশের লোক ঢুকছে, এখন যদি আমাদের ধরে নিয়ে জেলে দিয়ে দেয়, যদি থানায় নিয়ে যায়, তাহলে আমরা কি করব, খুব চিন্তা করতেছি। এরপরে লোকটা খেয়ে দিয়ে নিচে চলে গেল, ফাংশনটা নিচে হবে, হল রুমে হবে, ওখানে আমিও গেলাম, আমাকেও নিয়ে যাওয়া হলো। এখন ওই লোকটাকে দেখে আমি খুব ভয় পাচ্ছি। এর মধ্যে লোকটা করলো কি, ফট করে আমার হাতটা ধরে বলে, এই খুকু আমার কাছে আসো, তাই বলে আমাকে তার কুলের মধ্যে বসালো। শুরু হলো আমার প্যালপিটেশন শুরু হয়ে গেছে। আমি তো এইবার আমাকে এই যে কোলে নিয়েছে, আর আমাকে নামাবে না, আমাকে থানায় জেলে পুড়িয়ে দেবে। আমি তো খুব চিন্তা করছি। এরপরে আমাকে আমার কাকা বলে, তুই একটা গান গা। তো আমি বসে বসে একটা গান গেলাম, এবার একটা নাচ পায়ের নুপুর টুপুর বেঁধে দিল, আমি নাচ শুরু করছি, গান গাইতেছি। গাইতে গাইতে 2-4 অক্ষর গাওয়ার পরে আমি ব্যাক করে কেঁদে দিছি, ভয়ে কেঁদে দিছি। তখন ওই লোকটা আবার হাত ধরে আমার কোলে বসালো। আবার ওর কাছে একটা টেপ রেকর্ডার ছিল, ওই টেপ রেকর্ডে কিন্তু গানগুলো সে টেপ করতেছিল। তো আমার কানা টানা সব টেপ হয়ে গেল। না না, তোমার আর গান গাইতে হবে না, গান গাইতে, ঠিক আছে তুমি বসো বসো, আমার কোলে বসো। বসে রাখলো, গান টান হয়ে গেল। আমরা ভোরের দিকে চলে আসলাম। তো ভদ্রলোক আমাদের খুব আপ্যায়ন টাপ্যায়ন করছিল, চলে আসলাম। আর কোনো কথা নেই সেখানে। বেশ কয়েকদিন পরে আমি নোয়াপাড়ায় বাজারে হাটে যাচ্ছি, তখন 8 টাকা জোগাড় করছি। 8 টাকা আমার সম্বল। 8 টাকা দিয়ে আমি একটা হাঁস কিনবো, সেই হাঁসে ডিম পারবে, সেই ডিম তাই বসাবো, তার বাচ্চা হবে, ইত্যাদি ইত্যাদি অনেক স্বপ্ন সে 8 টাকা নিয়ে। তো মামার সাথে হাটে যাচ্ছি হাঁস কিনতে। ঠিক আমার মামা হেঁটে যাচ্ছে, আমি হেঁটে যাচ্ছি, ভিড়ের মধ্যে মামা হেঁটেই যাচ্ছে, আমি আমার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। হঠাৎ করে একটা লোক আমার খপ করে আমার হাত ধরে বসলো। হাত ধরা মানে ভিড়ের মধ্যে মামা চলে গেছে। তাকায় দেখি ওই সেই লোকটা, কালো চশমা, হাতে বেত, রূপার ছড়ি হাতে। বলে, এই খুকু তুমি কোথায় যাচ্ছ? তা আমি কথা বলতে পারছিস না, আমতা আমতা করে বললাম, হাঁস কিনবো। বলে, কি কার সঙ্গে এসছো? মামার সঙ্গে। তো মামা কই? দেখ মামা তো নেই। তখন আর কি করি, উনি গাড়ি চালাচ্ছিল, আর কেউ ছিল না। উনি আমাকে হাত ধরে আবার সেই বাংলোতে নিয়ে আসলো, আমাকে খাওয়ালো, উনি খেলো। বসে বসে মাথার কাছে বসে বসে আমি গল্প করছি, আমাকে জিজ্ঞেস করছে বাবা মার কথা, আমার বাড়ির কথা জিজ্ঞেস করছে। এর মধ্যে থানার ওসি সাহেব আসলো, কি ব্যাপারে? এসে স্যালুট দিল, স্যালুট দিয়ে বললো কি, স্যার কে আপনার ছোট বোন নাকি? হ্যাঁ আমার ছোট বোন। এই সেখান থেকে আমি তার ছোট বোন হলাম। উনি আমাকে সন্ধ্যার সময় বাড়িতে নিয়ে গেল। তার আগে মামা যে পৌঁছাইছে, মামা যে বকাবকি করতেছে, হ্যাঁ তোর মায়ে একটা বদমাস, কোথায় গেল, তার কোনো খবর নাই, ইত্যাদিতে বলছে। মা তো ভীষণ রেগে টেগে অস্থির হয়ে আছে, আসুক আজকে বাড়ি, ওর পিঠের চামড়া খুলবো। প্রায় প্রতিদিনই আমার পিঠের চামড়া খুলতো, আর সেই সুবাদে ভাত জুটতো না। ভাত খেতাম মামির হাতে, আর বড় নারকেল গাছের মাথায় উঠে ঘুমাতাম। আর
টয়লেট করতাম, একটা বড় সজনে গাছ ছিল, সেই সজনে গাছের মাথার মগটা লেগে টয়লেট করতাম। টয়লেট ওইটাই আমার পার্মানেন্ট টয়লেট ছিল। তো ওই লোকটা যখন আমার সাথে করে নিয়ে আসছে, আমি একটু আগে আগে হাঁটছি, আচ্ছা মা তো শুনে আমাকে দাঁড়া গালাগালি বকাবকি করে উঠছে। আমি বললাম মা চেঁচাই না চেঁচাই না। এরপরে মা পিছনে তাকায় দেখে যে হ্যাঁ একটা লোক আসছে। আসে আমার মাকে বললো আসসালামু আলাইকুম মাসিমা। তো আমার মা বাবা বসতে দিল। আমার মা আবার কারোর সামনে যায় না, ওই ঘরের আড়াল থেকে আর কি কথাবার্তা বলতেছে। দেখো বাবা, মেয়েটা সেনা হয়েছে, বড় হয়েছে, এখন আমার বাড়িতে বারবার চুরি ডাকাতি হচ্ছে, মেয়েটাকে একটা বিয়ে শাদী দেবো, ভালো একটা ছেলে পাচ্ছে না, বাবা তুমি একটা ভালো ছেলে দাও, ইত্যাদি ইত্যাদি তার দুঃখে কষ্টের কথা সে বলতে শুরু করলো। যাক আমি মারের হাত থেকে ওই দিন বেঁচে গেলাম। তখন ওই লোকটা খুব হেসে উঠলো যে আপনার মাথা খারাপ হয়েছে মাসিমা, এই বাচ্চার বয়স 8-9 বছর 10 বছর, এই মেয়ের বিয়ে দেবেন? খুব হো হো করে হেসে দিল। তারপরে আমার মা বললো বাবা তুমি তো হাসছো, গরিবের দুঃখ তুমি বুঝবা না, এরকম অনেক কিছু বললো। ঠিক আছে আজকের থেকে ও আমার বোন, আমি আমার দেশের বাড়ি মানে তার বাড়ি ঢাকায়, ঢাকার থেকে আমার একটা বোন আছে, একটা ভাই আছে, বোনটাকে নিয়ে আসি, ওকে আর আমার বোনটাকে স্কুলে ভর্তি করে দেবো। আমি তো বদলি হয়ে মানে যশোরে আছি, যশোরে আমি সার্কিট হাউসে থাকি, ও আমার কাছে থাকবে, আমার কাছে লেখাপড়া, ওর বিয়ের চিন্তা আপনাকে করতে হবে না। তো ভালো কথা। মা বলে ঠিক আছে বাবা তুমি যা ভালো বোঝো। মা একদম নরম হয়ে গেল। এরপরে কিছু হলে আমাকে ওটা শাকসবজি ঘরের তরি তরকারি দিয়ে আমাকে ওই পাঠাই দিত। আর উনিও মাঝে মাঝে গাড়ি নিয়ে আসে, আমাদের বাড়িতে আসতো, আমাকে দেখতো, আমাকে নিয়ে যেত, এরকম যাতায়াত করতো। ভদ্রলোক আমাকে বোনের মতোই দেখতে লাগলো। এরকম করতে 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 বেশ বছরখানেক প্রায় কেটে গেল। উনিও সার্কিট হাউসে থাকে, আমি গেলেও ওই সার্কিট হাউসেই থাকি, চলে আসি যাই চলে আসি। হঠাৎ করে একদিন আমি বলতেছে কি যে ভাইয়া আমি সিনেমা দেখবো। তো সিনেমা দেখা মানেই সিনেমা হলের বক্সটা আমার জন্য রিজার্ভ, আমি একাই দেখবো। আর সেখানে একটা এসপির বোন তা কি যেন কথায় কথায়, আমি আবার ফট করে দুষ্টুমি করে বলছি হ্যাঁ মুরদ নাই, মুরদ থাকলে দেখা যাবে মুরদ আছে কিনা, এরকম একটা কথা বলে বসছি। ঘাড় ঘুরায়ে পিছন দিকে তাকিয়ে বলছে ঠিক আছে মুরদ আছে কিনা রাত্রে এসে দেখাবো। একথা বলছে। আমি ওইটার কোনো গুরুত্ব কিছু বুঝিনি। এখন তো রাত্রে উনি আসছে, এসে খাওয়া দাওয়াটা সব করছি, করে আমরা শুয়েছি, এক খাটেই শুয়েছি। এর মধ্যে ওনার জীবনের কিন্তু কিছু কথা আমাকে মাঝে মাঝে বলতো। উনি ওনার খালাতো বোনকে ভালোবাসতো, সে MA পাস করছে, দেখতে খুব সুইট, তাকে সে লাভ করে, তার অনেক কিছু সে দেখাইছেও আমাকে। আমি শুনতে খুব ভালো লাগতো আমার শুনতে। তো ওই দিনকে রাত্রে শুয়ে আছি, আমার সঙ্গে সে দুষ্টুমি করতেছে। দুষ্টুমি করতে 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 এক পর্যায়ে সে মনে করতেছে যে আমি যেন সব বুঝি এবং আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেছি। আপনার তখন বয়স কত? 10 থেকে 11-তে পড়ছি। 10 থেকে 11। আর ভদ্রলোক তখন অনেক বেশি ম্যাচিউর। হ্যাঁ তখন তো উনি আনম্যারিড। তো কেমন দুষ্টুমি করতে করতে হয়তো উনি এক্সাইটেড হয়ে গেছে যে কোনো কারণে, তখন তো অত কিছু বুঝি না। একসময় আমি উনার চাপাচাপিতে দুষ্টুমিতে আমি ক্লান্ত হয়ে গিয়ে আমি একটা অজ্ঞানের মতন হয়ে গেছি, মানে আমার কোনো হুঁশ নেই। তখন উনি কি করছে না করছে আমি কিছুই বলতে পারবো না। তো আমার যখন হুঁশ হলো ভোরবেলায়, তখন আমি দেখছি যে নিচে একটা বিছনা পাতা, খাটের থেকে আমি নিচে, উনি সিগারেট এক হাতে আর হাতটা মুখে দিয়ে বসে আছে, আমার দিকে তাকিয়েই আছে। আমি চোখ খুলে ওনাকে দেখে ওইভাবে বসে আছে। তো আমি উঠতে যাচ্ছি, আমি উঠতে পারতেছি না। কে জানো আমার নাভির নিচে করাত দিয়ে কেটে ফেললে অর্ধেক থাকে আর অর্ধেক থাকে না, এরকম একটা ভাব অনুভব করতেছি। তারপরে উঠছি, উঠে আমি টয়লেটে গেছি। তো আমি ভাবতেছি আমার এই ব্যথা কেন, কি হয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না। তারপরে আমি একটু একটু মনে করার চেষ্টা করতেছি। এরপর আমি টয়লেট থেকে আসলাম, আসার পরে আমি আবার ওখানে শুয়ে পড়লাম। তো উনি আমার দিকে তাকায়ে ভ্যাক করে কেঁদে দিছে। তা আমি বললাম কি ভাই আপনি কাঁদতেছেন কেন, কি হয়েছে? আমার তখন হাত ধরে বলতেছে তুমি আমাকে মাফ করে দাও। আমি কেন, কি হয়েছে, কেন আমি আপনাকে মাফ করবো? তখন বলছে না আমি অনেক বড় অন্যায় করে ফেলছি তোমার সাথে, তুমি আমাকে মাফ করে দাও। এরকম খুব মানে অনেক রিকোয়েস্ট করতেছে। তাহলে আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম। কিন্তু কেন মাপ চাইছে এটা আমি বুঝতে পারলাম না। তারপরে কেন জানি আমি ওই রাতের ঘটনাটা মনে করার অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না যে কি হলো সেদিন আমার। তারপরে আস্তে আস্তে এসপি সাহেব স্বাভাবিক হয়ে গেলেন, আমিও স্বাভাবিক হয়ে গেলাম। ওইটা নিয়ে আর মনে রাখতে পারলাম না। উনি আমাকে ওখানে যশোরের মোমিন গার্লস স্কুলে ভর্তি করে দিলেন। ওনার বোনকে ঢাকা থেকে নিয়ে গেলেন, ওনার বোন ভর্তি হলো না কিন্তু আমাকে ভর্তি করে দিলেন। আচ্ছা আমি একটু একটা জিনিস জানতে চাইবো যে ওনার বাসায় তো আপনি থাকতেন, আপনার ফ্যামিলি থেকে একটা পারমিট করতো, কারণ আপনি অনেক ছোট বোন হিসেবে দেখে পারমিট করতো। ওকে, তারপর আমি স্কুলে যাতায়াত করছি এবং প্রতিদিন আমাকে 1 টাকা 2 টাকা দিত। ওটা বাঁচিয়ে বাঁচিয়ে আমি টুকটাক কিনতাম, ওই পয়সাগুলো আমি জমিয়ে জমিয়ে রাখতাম। তো হঠাৎ
করে একদিন এসপি সাহেবের যে বোন, ওনার জন্য একটা শাড়ি কিনতে যাবে, আমার কাছে 150 টাকা জমে গেছে। এখন শাড়ি কিনতে আমি সঙ্গে গেলাম, এবং তাকে শাড়ি কিনে দিচ্ছে ভাইজান, আমাকে দিচ্ছে না। আমি বললাম ভাই আমাকে ওটা শাড়ি কিনে, তখন পাছা পেড়ে একটা শাড়ি উঠেছিল সুতি, খুব সুন্দর দেখতে, ওই শাড়িটার দাম 150 টাকা, আমি ওটা ধরে বসে আছি, ওটাই নিব। সে শাড়ি দিবে না, তো আমি আমার টাকা দিয়ে শাড়িটা কিনলাম। তখন না ভাইয়া বললো ঠিক আছে ওকে একটা শাড়ি দিলাম, তোকে একটা দেবো, তুই পছন্দ কর। তো শামুস প্রিন্ট নামে আর একটা শাড়ি আমি পছন্দ করলাম, সেটাও আমাকে কিনে দিল। আমি 2টো শাড়ির মালিক হয়ে গেলাম। তো নিয়ে বাসা আসলাম, কিন্তু এসপি সাহেবের যে বোন, যে আমার আপা হলো, সে আপা কিন্তু এটা ভালো চোখে দেখলো না। আচ্ছা, এই মাঝখানে একটু জানতে চাই, আপনার প্রথম জীবনে যে মানুষটির সাথে আপনার প্রেমের সম্পর্ক বা প্রণয়ের সম্পর্ক ছিল, ওই ভদ্রলোকটির কি হলো? উনি হারিয়ে গেল? না, হারিয়ে গেল না, সে আছে, তার সঙ্গে আমার কথা হচ্ছে, চিঠি আদান প্রদান হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, তার পরীক্ষা শুরু হলো। সব ঘটনাগুলো ঘটছে। তখন ভাইয়াকে কিন্তু আমি সব ঘটনা বললাম, ভাইয়া আমি না একটা ছেলেকে ভালোবাসি, ভাইয়া মিটকে মিটকে হাসে, এটা তার সে কোনো গুরুত্ব দেয় না। ওই আমার সে আপাটা তখন আস্তে ধীরে ধীরে সে তার মাকে জানালো, ভাই বোনকে জানালো, আর ওই যে সাহেবের যে লাভার ছিল তাকেও ঘটনাটা জানালো। তো তার আপন খালাতো বোন যেহেতু, তারা কিন্তু এক পর্যায়ে যশোরে আসলো। যশোরে এসে খুব টর্চার করলো আমাকে, মার ধর বিশ্রী একটা কাণ্ড কারখানা, একটা সিনকেট করা করে শুরু হলো। কেমন জানে আমিও আস্তে 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 একটু বুঝতে শিখতেছি, একটু বড় হচ্ছি, একটু উন্না টুনা গায়ে দিচ্ছি। তখন বেশ ভালো জ্ঞান, একজন 15-20 বছর একটা মেয়ের যে জ্ঞান বুদ্ধিটা হয়, ওটা আমার মধ্যে গ্রো করতেছে। তখন আমি সাইকেল চালাই স্কুলে যাই আসি, আর ওই আমার যে আপাটা, ওর ধারণা যে হয়তো তার ভাই আমাকে মানুষ করতেছে, বড় করতেছে, একসময় হয়তো আমাকে বিয়ে টিয়ে করতে পারে। তখন সে ঢাকাতে টেলিফোনের মাধ্যমে হোক, চিঠির মাধ্যমে, যেভাবে হোক তার মা বা ভাই বোনকে জানায়। আচ্ছা, এই ভদ্রলোকটি কি মুসলমান ছিলেন? হ্যাঁ, খায়রুল আলম, ওনার বাবার নাম রিয়াজুদ্দিন আহমেদ ছিল। তখন তারা আসলো, তারা যশোরে গেল আর কি। যাওয়ার পরে সেই রাত্রে ডিসির কাছে যে ওনার মা যে নালিশ করলো, আমার কথা তুলে ধরলো। এর মধ্যে একটা ঘটনা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে ওই যে এসপি সাহেব, উনি কিন্তু ঢাকা কার্জন হলে থাকতো, ঢাকা ভার্সিটির ছাত্র। ব্যাপারটা জানতে পারলো, তাকে এসপি কল করলো যে খায়রুল সাহেব আপনার মা এসে কমপ্লেন করছে, আপনি দেখা করেন, কি ঘটনা ঘটলো। তখন খায়রুল সাহেব খুব ভয় পেয়ে গেল। আর খায়রুল সাহেব কিন্তু তাস খেলতে পারতো, মানে ওরা ক্লাবে সে তাস খেলার সুবাদে ওই যাদের সঙ্গে সে তাস খেলতো তাদের সঙ্গে কোনো কারণে বা কোনো ব্যাপারে তার এক পর্যায়ে খুব মারামারি বেঁধে যায়। ঢাকা কার্জন হলে ছেলে, তার ক্ষমতা অনেক বেশি এবং তার একটা অন্যরকম একটা তেজ আছে, সে তেজটা সে দেখায়, ওখানে মারামারি করে তার কিছু বন্ধু বান্ধব, আরো এএসপিদের সঙ্গে 2-1 জন, তারা কিন্তু তারপরে খেপে থাকে যে সুযোগ পেলে তাকে একটা বাড়ি দিবে, কিন্তু তারা কোনো পথ পায় না। এই পথটা তারা বেছে নিল, যে এই সময় এসে খায়রুল সাহেবকে জব্দ করার একটা পথ আসছে, যেহেতু আপনার নামে কমপ্লেন। হ্যাঁ, এই কমপ্লেনটা তারা নিজেরা মাথায় নিল, নিয়ে তারাও মানে ওনার মায়ের সঙ্গে যোগ দিয়ে বেশ তাল বেতাল শুরু করে দিল। ওই রাত্রেই আমি শুয়ে আছি, তো আমাকে প্রায় ভোর 4টার সময় তোলা হলো, তোলা একটা মোড়াতে বসানো হলো। সবাই খুব রিকোয়েস্ট করতেছে, আমার তো ভালো নাম সাবিত্রী। তখন বললো যে সাবিত্রী, তোমার ভাইয়াকে তুমি ভালোবাসো? আমাকে হ্যাঁ খুব ভালোবাসি। তোমার ভাইয়া তো খুব বিপদ। কি বিপদ? তোমার ভাইয়া তোমাকে এখন বিয়ে করবে, আর তুমি ভাইয়াকে বিয়েতে রাজি হবা, তা না হলে তোমার ভাইয়াকে মেরে ফেলবে, তোমার ভাইয়া চাকরি চলে যাবে, ইত্যাদি অনেক ভয় ভীতি দেখালো। এখন তুমি তোমার ভাইয়াকে ভালোবাসো, তাহলে তার জীবনটা তুমি তাকে ভিক্ষা দাও, তুমি তাকে বিয়ে না করে তার চরম ক্ষতি হয়ে যাবে, তার নামে কমপ্লেন হয়েছে তোমাকে নিয়ে। তখন আমি হাওমা করে কাঁদতেছি, কেউ চোখ মুছাচ্ছে, সবাই বুঝাচ্ছে, সে বুঝাচ্ছে, বুঝাতে এর মধ্যে কেমনে কেমনে যেন বিয়ে হয়ে গেল। কি কাজে আসলো, কি সব লিখলো টিকলো, আমি আর অতটা খেয়াল, আমি বসে বসে টুকটুক করে কাঁদতেছি, চোখের জল টপটপায় পড়তেছে। আপনার পরিবারও জানানি? না, কেউ জানে না। তখন তো ওনার কাছে আসছি, বেড়াতে থেকে লেখাপড়া করছি ওনার কাছে থেকে। এরপরে বিয়েটা হয়েই গেল। সকালবেলা আমাকে একটা হাই হিল জুতো পরানো হলো, তারপরে সেই শামুস প্রিন্ট শাড়িটা আমাকে পরানো হলো, মাথায় ঘুমটা টুমটা দিয়ে আমাকে বলা হলো তোমার নাম কি? তা তুমি জিজ্ঞেস করে বলবো আমার নাম খাদিজা খাতুন। খাদিজা খাতুন। মানে বিয়ে হয়ে গিয়েছে আগে? হ্যাঁ, বিয়ে হয়ে রাখতে হলো। তখন হলো বিয়ে হওয়ার আগে আপনাকে মুসলমান করা বা ধর্মান্তরিত করা কিছু করে? ওই যে ওরা তখন কাজীকে ডেকে এনে তখন কি দিয়ে কি করলো ওসব তো আমি কিছু বুঝি না, জানি না। মানে আপনাকে ধর্মান্তরিত করেছে ওরা? ওরা আমি এখন যে বুঝি যে ওরা ধর্মান্তরিত করে আমার নাম ফিক্সড করে তখন এসপি সাহেবের সঙ্গে আমার বিয়ে দিয়ে তারপরে ওরা আমাকে তার স্ত্রী বানালো। মানে আপনি এগুলো কিছুই বুঝে উঠতে পারেন না? না, আমি কিছুই বুঝে উঠতে পারিনি। তারপর সকালবেলা আমাকে গাড়ি আসলো, সকালবেলা গাড়িতে করে আমাদেরকে এসপি না ডিসির কাছে জানিয়ে নিয়ে যাওয়া হলো। আমি তো ঘুমটা মুড়ি দিয়ে টুলটুল করে তাকাচ্ছি, আমাকে বসতে বললো, আমি বসলাম। আমাকে বললো আপনার নাম কি? তা আমি বললাম ওই যে শিখাই দেওয়া খাদিজা খাতুন। আপনার বয়স কত? তা বললাম যে 18 বছর 3 মাস। খায়রুল সাহেব আপনার কি হয়? আমার হাজবেন্ড।
আর কিছু জিজ্ঞেস করলো না। তখন খায়রুল সাহেবের মাকে বললো, যান মা, আপনার ছেলের বউ কেনে ছেলে কেনে বাড়ি যান, যান ঘর সংসার করেন, এটা কোনো ব্যাপার না, হয়ে গেছে যেটা সেটা, আর কি কিছু বোঝা একটু আদৌ যে কি হয়েছিল সেটা আপনি জানেন না? না না, আমাদের সবাইকে বের করে দিল, আমরা দুটো গাড়ি করে আসলাম। খায়রুল সাহেবের মা ভাই বোন ওরা এক গাড়িতে, আমাকে নিয়ে খায়রুল সাহেব আর এক গাড়িতে নিজে চালালো। বাসায় আসলাম। বাসায় আসার পরে তখন আমাকে সবাই বলতেছে, এই তুমি তো এসপি সাহেবের বউ হয়ে গেছো, এসপি সাহেবের বউ হয়ে গেছো। এখন আমি ভাবতেছি বিয়ে জিনিসটা কি, তার তখন কিন্তু আমি বুঝি, কিন্তু আমার সঙ্গে তার সঙ্গে সে কালা গাছতলায় বিয়ে হলো না, ঢাক ঢোল বাজলো না, কোন ঠাকুর মন্ত্র পড়ালো না, তাহলে তার সাথে আমার বিয়ে হলো কিভাবে? সে মুসলমান, আমি হিন্দু, আমার ভিতরে কেমন জানি একটা অন্যরকম কি যেন সৃষ্টি হলো, আমি বুঝে উঠতে পারছিলাম। একটা পাগলের মতন আমার ভিতরে একটা সৃষ্টি হলো যে হ্যাঁ আমি কি করলাম, কি হলো, আমি বাবা মার কাছে যাবো, বাবা মা তো আমার জায়গা দিবে না, তাহলে আমি মুসলমান হয়ে গেছি, আমার বাবা মা তো আমাকে ঘরে তুলবে না। এরকম করতে করতে তারপরের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে এক কাপড়ে আমি হাঁটতে 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 যশোর স্টেশনে চলে গেলাম। সেটা গাড়ি এসে দাঁড়িয়ে আছে, ওই গাড়িতে উঠে পড়লাম। তখন আমি জানি না যে কেন আমি স্টেশনে আসলাম, কেন আমি গাড়ি তুললাম, এটা তখন আমি নিজেও জানি না। বসে আছি, এখন সামনে অনেক লোক বসে আছে, তার মধ্যে দুটো লোক না বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি যখনই তাকাচ্ছি তখন ওই লোক দুটো আমার দিকে তাকায় আছে। এক সময় গাড়ি যে থামলো, কিশোর ঘাট যেন, সবাই নেমে যাচ্ছে, আমি নামতেছি না, লোক দুটো বসে আছে। তখন আমি বলছি, আচ্ছা আপনি খায়রুল সাহেবকে চেনেন? আমরা হ্যাঁ চিনি। আপনি খায়রুল সাহেবের বোন না? আমি বললাম হ্যাঁ। আপনি গাড়ি তো এখানে আজ যাবেন, আপনি নামেন। ওরা আমাকে নামাই নিল। ওরা যে পুলিশের লোক, ওরা সিভিলে আছে, ওরা ছুটিতে বাড়িতে যাচ্ছে। ওরা আবার ঘাট পার করে লঞ্চে, তারপরে এবার এসে আবার গাড়ি তুটলো, উঠে ঈশ্বরদী স্টেশনে এসে আমাকে নামাইয়ে স্টেশনে যে থানা থাকে সেই থানার ওসির হাতে আমাকে তুলে দিয়ে বললো যে স্যার এটা আছে আমাদের এএসপি খায়রুল সাহেবের বোন, মাথায় কোনো সমস্যা হয়েছে বা কি কারণে চলে আসছে, স্যার এই যে আপনার হাতে দিলাম। ওনার হাতে দিয়ে চলে গেল। এখন ওসি সাহেব খায়রুল সাহেবের সাথে কিভাবে কেউ ওয়্যারলেসে যোগাযোগ করলো, করার পরে তখন ওখান থেকে এএসপি সাহেব বলল যে হ্যাঁ ওটা আপনাদের ভাবি, আপনি আপনার কাছে রেখে দেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। আমি রাজশাহীতে ট্রান্সফার হয়ে গেছি, আমি আজকেই রওনা দিচ্ছি, তো আপনি তাকে একটা ট্রেনের বগিতে তুলে এসকর্ট দিয়ে আপনি রাজশাহী পুলিশ লাইনে পাঠিয়ে দেন, আর ওখান থেকে তার হ্যান্ড ওভার করে দেন, ওখানে তারা তাকে রাখবে, আমি এর মধ্যেই রাজশাহীতে চলে আসবো। সত্যি সত্যি ওরা আমাকে ট্রেনের বগিতে তুলে খাওয়ায় দাওয়ায় একটা পঞ্চ কিনে, আমার পায়ে জুতো নেই, একটা পঞ্চ কিনে দিছে, এটা আমার মনে আছে। পঞ্চটা পায়ে দিয়ে আমি রাজশাহীতে আমাকে নিয়ে আসলো, সেখানে পুলিশ লাইনে কোন এক দারোগার বাড়িতে নিয়ে যে আমাকে রাখা হলো। সেখানে এসপি সাহেব ট্রান্সফারে রাজশাহীতে আসলো, আমাকে ওখান থেকে সে নিয়ে রাজশাহীর একটা হোটেলে একটা রুম ভাড়া করে আমাকে নিয়ে উঠলো। এখন আমি কিছুতেই এসপি সাহেবকে সহ্য করতে পারছি না, খুব খারাপ লাগতেছে তাকে আমার। তখন এসপি সাহেব কেন জানি আমার সাথে মানায় নেওয়ার চেষ্টা করলো, মানে উনি বুঝতেছে যে একটা হিন্দু থেকে মুসলমান করলাম, একটা মেয়েকে বিয়ে যখন করলাম, আমার জীবনের অতীত যা হয়ে গেছে গেছে, আমি একে নিয়ে সংসার করব। সে বুঝতে পারলো যে আমি ম্যাচিউর যেহেতু না, সে তো আমার সঙ্গে আগে একবার সে এরকম করেছে, আবার যদি এরকম করি তাহলে আমি অসন্তুষ্ট হতে পারি, যেহেতু সে আমার সঙ্গে সংসার করতে চাচ্ছে, সংসার যার সাথে করব তাকে তো আমি পাবোই। হ্যাঁ, তারপরে পুলিশ লাইনের একটা হাসপাতালের রুমে আমাদের থাকতে দিল ওখানকার অথরিটি, আমরা ওখানে এসে সংসার করলাম। আড্ডালি থাকতো, তারা রান্নাবাড়া করে দিত, ইত্যাদি কাজগুলো করে দিত। এইভাবে আস্তে আস্তে 75 সালে পড়ে গেল। তখন আমি কনসিভ করলাম, উনি এটা বুঝতে পারলো, কিন্তু উনার যে কলিগ গুলো তারা সবাই কেমন জানি একটা খারাপ চোখে দেখতে শুরু করলো। হ্যাঁ, যে এরকম একটা সুন্দর একটা পুরুষ মানুষ, এত বড় একটা অফিসার, ঢাকার ছেলে, সে এত মেয়ে থুয়ে কি একটা বিয়ে করলো। তারা বাইদি বাই জেনে গেল যে আমি কোন এক সময় যাত্রাদলের সঙ্গে একটু নাচ গানের সঙ্গে পরিচিত ছিলাম। তারা আস্তে আস্তে আমাকে ঘৃণা করতে শুরু করলো এবং সে ঘৃণাটা চরম আকার ধারণ করলো। আচ্ছা, এই যে আপনি মাঝখানে রাজশাহীতে চলে গেলেন, এই সময়টা কতদিনের সময়, মানে আপনার পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন কতদিন? 74 সালে রাজশাহীতে আসলাম। আপনি তো এই মাঝখানে কনসেপ্টের কথাও বলে ফেলেছেন, তো এই সময়টা আপনার পরিবার কি জানতে পারেনি বা পরিবার যোগাযোগ করেনি আপনার? হ্যাঁ, এর মধ্যে পরিবার জানতে পারছে। এসপি সাহেব একবার গেছিলেন না আমাদের বাড়িতে, যার পরে এই ব্যাপারটা নিয়ে আমার বাবা জানতে পারে। আমার বাবা তো দাও দিয়ে তাকে কুপাতে আসে। যাও, তারপরে এই রাজশাহীতে যখন আমি আসলাম, কিন্তু ওর কলিগ গুলো আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করতে লাগলো। কলিগের বউ আমার সঙ্গে মিশতো না, কথা বলতো না, দেখলে একটা বাঁকা চোখে কেমন যে একটা বিশ্রী ভাষা ব্যবহার করতো, আর ওনাকেও খুব টর্চার করতো। এর মধ্যে আমার শাশুড়ি এবং ননদ এরা প্রতি মাসে মাসেই ঠিক বেতন পাওয়ার একদিন আগে এসে রাজশাহীতে হাজির হতো, আর তার বেতনের টাকাগুলো সব নিয়ে যেত। আমরা খুব কষ্ট করে চলতাম, তখন খাওয়া দাওয়ায় খুব কষ্ট হতো, চলাফেরায় খুব কষ্ট, কিন্তু এসপি সাহেব কাউকে বুঝতে দিত না। আর আমিও বুঝতাম যে এটাই বুঝি জীবন, এই যে একটা ভালো খাওয়া দাওয়া ব্যাপার আছে, এরকম কিছু বুঝতাম। তো আমি গরিব ঘরে যেহেতু জন্ম, যেরকম খাওয়া দাওয়া ওরকমই খাওয়া দাওয়া করতে লাগলাম, ওরকম কাপড় চোপড়ি পরতে লাগলাম। আমার কোনো সুখ দুঃখ নাই,
চলছে। তারা প্রতি মাসে ওই টাকা আনতে যায় আর আমাদের টর্চার করে। কোনো কোনো সময় আমার হাজবেন্ড বিরক্ত হয়ে আমাকে পার্কে নিয়ে যে পার্কের একটা সিঁড়িতে বসায় রেখে আসে, সারাদিন আমি এখানে বসে থাকি, সন্ধ্যার সময় অফিস থেকে ফেরার সময় আমাকে বাসায় নিয়ে আসে। ওই শাশুড়ি 2 দিন বা 3 দিন থাকে তারা টর্চার করে, আর তারপরে শাশুড়ি চলে গেলে আবার আমরা দুজনে এক জায়গায় হই। তো রাঙামাটিতে চলে যাওয়ার পরে আমাদের ওখানে সংসারটা মোটামুটি একটু ভালোর দিকে যাচ্ছিল। তা সেখানেও ওই তাস খেলা আমার হাজবেন্ড ছাড়লো না। আরেকটা কথা বলি মাঝখানে, আমার হাজবেন্ড যে মানে প্রসকোটার বলে, এই যে প্রসকোটারে সে যেত এটা কিন্তু আমি জানতাম না। অনেক পরে তারই এক পুলিশ ভাইয়ের কাছ থেকে আমি জানি যে এসআই শহীদুর হক বলে তার খালাতো ভাই, যে ওই মেয়ের খালাতো ভাই যাকে সে বিয়ে করতে চেয়েছিল, সে আমাকে সব কথা খুলে বলে যে সে প্রসকোটারে নিয়মিত যেত এবং অন্যান্য মেয়েদের সঙ্গে তার সম্পর্ক ছিল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে। তো আমি বিশ্বাস করি না, কারণ আমি তাকে এরকম কখনো পাইনি। তার ভাব ভঙ্গি, তার চাল চলন কখনো আমি এরকম আভাস ইঙ্গিত একটুও পাইনি। কারণ লেখাপড়া জানা মানুষ তো খুব সতর্কভাবে চলতো। আর আমি তো বাড়ির বাইরে যেতাম না। যখন এই শাশুড়ি টাশুড়ি নন্দদেশে মারধর করতো আমি চুপ করে দাঁড়ায় থাকতাম, আস্তে করে আমার চোখ দিয়ে জল পড়ে বুক বেয়ে ভেসে যেত, আমি একটু শব্দটাও করতাম না। ভাবতাম যে 2-3 দিন সহ্য করে থাকতে আমি জড় পদার্থের মতো হয়ে গেছিলাম, যে কেন তারা মারে, কেন আমার এখানে বিয়ে হলো, আমি এই প্রশ্নের কোনো জবাব খুঁজে পেতাম না। তো বাচ্চাটা একটা মেয়ে হলো, আমার মেয়েটার নাম রাখলাম লাকি। এর মধ্যে একটা ছেলে, সে তখন মেডিকেলে পড়তো, তার নাম হাবিবুর রহমান। সে আমাদের ফ্যামিলিতে মানে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে যোগ দিল। আমার হাজবেন্ড ওই যে সেই তাস খেলতো, সেই জুয়া খেলাটা তার অভ্যাসে ছিল। সে আমাকে খুব ভালোবাসতো, পেট্রোলে যেত, আমাকে নিয়ে যেত, পিছনে গাড়ি থাকতো পুলিশের, সে চালাতো সারা রাত। সে আমাকে এক হাতে জড়ায় ধরে রাখতো, শীষ দিত, অনেক গল্প বলতো, খুব আদর করতো, খুব ভালোবাসতো। এত ভালোবাসা, এত আদর করতো। এর মধ্যে আপনাকে আরেকটা কথা বলা হয়নি, ওই যে মানোয়ার হোসেন মানু, যার সঙ্গে আমার প্রেম ছিল, ঠিক বিয়ের একদিন আগে তখন কিন্তু গাড়ি নিয়ে সে মানুর কাছে কিন্তু ওই এসপি সাহেব গিয়েছিল। এটা আমি পরে জানতে পারি। হ্যাঁ, গিয়েছিল যে আপনি কি ওকে বিয়ে করবেন, যদি বিয়ে করেন তাহলে বলেন, না হলে আমি বিয়ে করব। তো ও তখন বললো যে আমার বিয়ের পরীক্ষা শুরু হয়েছে, কালকে থেকে আমার পরীক্ষা, আমাকে একটু সময় দেন, আমি পরীক্ষাটা শেষ করে না হয় বিয়ে করবো। না, কোনো সময় দেওয়া যাবে না। এটা নাকি তাদের মধ্যে কথোপকথন হয়েছিল, সেটা আমি অনেক পরে জেনেছি। এরপরে আমাদের রাঙামাটিতে ট্রান্সফার করলো এবং এর মাঝখানে ওই হাবিবুর রহমান মেডিকেলে তখন 2nd ইয়ারের ছাত্র, তখন কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমার হাজবেন্ডের কাছে এসে আশ্রয় নিল, সে সাহায্য চাইলো আর কি তার কোনটা ব্যাপারে। সে হাবিবুর রহমান আস্তে আস্তে আমাদের মানে আমার সাথে আমার হাজবেন্ডের সাথে ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেল। আমাকে ভাবিও না, বৌদিও না, সে বড় বউ বলে ডাকতো। তাদের ফ্যামিলির সাথে আমাদের সম্পর্ক হয়ে গেল। তার বাবা আমাদেরকে, তার মা আমাদেরকে গ্রহণ করলো, ছেলে হিসাবে, ছেলের বউ হিসাবে গ্রহণ করলো। আমরা ঈদ পালন করতাম সেখানেই বেশিরভাগই। ছেলেটা আস্তে আস্তে মেয়ে পাশ করলো। এক পর্যায়ে সে রাঙামাটিতে চলে গেলাম। তো ওই ছেলেও আমাদের সঙ্গে কানতে কানতে সে রাঙামাটিতে গেল। বললো, বড় বউ তুই এখন এই অবস্থায় ছোট বাচ্চা করলে তুই তো মরে যাবি, তুই তো বাঁচবি না। ও আমাকে এত বেশি ভালোবাসতো, সত্যিকারের প্রেমিকাকে যেভাবে ভালোবাসে তার চেয়েও যদি কোনো ভালোবাসা থাকে অতটুকু ভালোবাসতো। মানে আমার হাজবেন্ড যা করা উচিত, একজন প্রেমিক প্রেমিকার জন্য যা করা উচিত তার চেয়ে সে বেশি করতো। কোথেকে একটা মোটরসাইকেল হাজির করতো, বলো বড় বউ আমাকে নিয়ে ওই গ্রামে বেড়াতে চলে যেত। কোন জায়গাতে একটা আম এনে অর্ধেক ভেঙেতে আমাকে খাওয়াতো। আমার সঙ্গে সবসময় সে সঙ্গ দিত। মানে আমার হাজবেন্ডের যেটা করা হতো, আমার হাজবেন্ড তো চাকরিজীবী মানুষ, সে তো বিভিন্ন সময় ব্যস্ত থাকতো, আর বাকিটুকু ব্যস্ত থাকতো সে ওই জুয়া খেলায়। সে আমাকে একটু সময়ও দিত না। ওই কোন এক মানুষের মাধ্যমে আমি জুয়া খেলার জায়গাটা চিনতে পারি। এক সময় সেই জুয়া খেলার জায়গাটাতে আমি যাই এবং যখন আমি বাসায় থাকি তখন ওই জুয়া খেলায় যারা যারা তার বন্ধু বান্ধব থাকতো তারা বাসায় আসতো এবং তারা আমাকে জোরপূর্বক রেপ করতে চাইতো। কখনো আমাকে জড়ায় ধরতো, কখনো আমাকে কামড়ে ধরতো, কখনো আমাকে বিছানার মধ্যে শোয়াই ফেলতো, বিভিন্ন কাণ্ড কারখানা করতো। আমি ঘরে ফিরে আসলে আমার স্বামীকে আমি বলতাম, দেখো তুমি ওদের সঙ্গে মিশো না, ওরা এরকম, কালকে বাসায় আসছে আমাকে এরকম করছে। এটা তাদের কিছুই আসে যায় না। আমার হাজবেন্ড এটা কোনো ব্যাপারই মনে করে না। তার ভাবখান ঠিক এরকম ছিল যে করুক না, আমাকে রেপ করুক না, তাতে তার কি, সে জুয়া খেলায় ব্যস্ত, তার চাকরি নিয়ে ব্যস্ত, সে আমার দিয়ে কোনো খেয়াল করতো না। ঠিক ওই সময়টাতেই ওই হাবিবুর রহমান হাবিব সে আমাকে খেয়াল করতো, আমার সবসময় পাশে 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 থাকতো। যাই হোক, আমি একসময় ওই খেলাটা শিখি।
তার সঙ্গে যেতাম। যেতে 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 ওই খেলাটা আমি খুব ভালোভাবে শিখি, এমন ভাবে শিখি যে তারা ওই সবাই আমার সঙ্গে খেলতে বসে সবাই হেরে যেত। অত বড় বড় পাকা পাকা খেলোয়াড়, মানে আমি অনেক টাকা জিততাম। কোনদিন 5,000, কোনদিন 10,000, কোনদিন 2,000, কোনদিন 3,000 এরকম জিততাম। আমার সঙ্গে কেউ খেলে পারতো না। তাসের খেলা? হ্যাঁ, তাসে কি খেলতেন? এটা রামি, হাইড্রো, 3 তাসটাও খেলা হতো, 3 তাসটা আমি খেলাম। আমি হাইড্রো রামিটা ভালো বুঝতাম। আমি বুঝি না, ইচ্ছা নেই বোঝার। 13 কার্ডের আপনি বুঝবেন, এটা ইন্টারন্যাশনাল খেলা। যা হোক, ওখান থেকে রাঙামাটিতে আসার পর আমার আবার একটা কনসেপ্ট করলো। এর মধ্যে ডিপার্টমেন্টের দিক দিয়ে আমার হাজবেন্ডের নামে একটা কেস জাতীয় বা ডিপার্টমেন্টের একটা অ্যাকশন হবে এরকম কিছু একটা ঘটলো, যেটা আমার হাজবেন্ড মনে করে যে আমি একটা ছোট মানুষ, অশিক্ষিত মেয়ে, আমি কি বুঝি, কিছু বুঝি না। কিন্তু মানুষ অনুপাতে আমি অনেক কিছুই বুঝি, তো সে আমার কাছে কোনো ব্যাপার নিয়ে শেয়ার করতো না। এক পর্যায়ে তাকে আমাদের ঢাকায় ডাকা হলো, আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো। মানে ওই যে লোকগুলো, সে তার বন্ধু বান্ধব ওই যে মারামারি করছিল তাস খেলার, ওরা কিন্তু আমার গার্জিয়ান সেজে তারা কিন্তু ডিপার্টমেন্টাল মামলাটা চালাচ্ছিল যে আমার মেয়েকে জোর করে এসপি সাহেব বিয়ে করছে ইত্যাদি ইত্যাদি। তার মানে আপনার বাবা মা একটা মামলা করেছিলেন? তার বাবা মা করেনি, বাবা মা জানেই না। আচ্ছা, তারা বাবা মা সেজে করলো। এক সময় বাবাকে ঢাকাতে ডাকা হলো, তাতে আমার বাবা মা বললো যে না, আমার মেয়ে মুসলমান হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই, যা হয়ে গেছে। আপু বলার পরে তারপরেও তার চাকরিটা কিন্তু রইল না। যখন রাঙামাটিতে গেলাম, আমার সেকেন্ড মেয়েটা, তার নাম পপি রাখলাম, সে যেদিন জন্মগ্রহণ করলো সেদিনই তার চাকরিটা চলে গেল। এরপরে আমরা কোথায় যাব বলেন? তো রাঙামাটির থেকে যখন আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, আমার 2 মেয়ে, তখন আমার ছোট মেয়েটা কোলে, 1-2 মাস বয়স, তাকে নিয়ে আমরা ঢাকার কিচেন রোডের বাড়িতে, আমার শ্বশুর তখন মারা গেছে, শাশুড়ি নন্দের কাছে এসে পড়লাম। পাশের রুমে আমি থাকতাম, তার পাশের রুমে আমার শাশুড়ি নন্দ দেবর থাকতো। হাতের মুঠোর মধ্যে এসে পড়লাম। এইবার শুরু হলো অত্যাচার। অত্যাচার কাকে বলে, কত প্রকার এবং কি কি, তা আমি জীবনে ওইখান থেকে জানতে পারলাম। এর মধ্যে আমার ননদের আর বিয়েই হলো না। সেই আমার ননদ মিনু, সে একটা হিন্দু ছেলের সঙ্গে প্রেম করতো। সেই হিন্দু ছেলেটা মাঝে মাঝে আসতো, তো 2-1 রাত থাকতো, চলে যেত, সেটা আমি জানতাম। এই জন্য তারা আমাকে ঘর থেকে বের হতে দিত না। যদি আমি ঘর থেকে বেরোয় কাকে বলে ফেলি, তারা আমাকে প্লেটে করে 1 মুঠ ভাত দিত, তাই আমি ঘরে বসে বসে খেতাম। তাও আমরা 3 বেলা দিত না, পেট ভরেও দিত না। 2 বাচ্চাই তখন আমার বুকের দুধ খায়। আমি তখন দুধ খাওয়া মা, আমার তো পেটে সবসময় ক্ষুধা থাকতো, আর বাচ্চাদের দুধ তৈরি হওয়ার জন্য যে খাবারটা দরকার তারা তো দিত না। ধীরে 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 আমি কঙ্কালের মতো হতে থাকলাম। কি করি, কোনো উপায় দেখতে পাই না। পাশের বাড়ির একজন মহিলা মাঝে মাঝে আসতো, তাকে আমি কেঁদে কেঁদে বলতাম, আর এই অবস্থা সে দেখতো, সে বুঝতে পারতো সবকিছুই। বলার পরে উনি আমাকে বললো, তুই এক কাজ কর, তুই একটা চাকরি টাকরি করতে পারিস না? তো আমি বললাম, কেন মা, আমি চাকরি করবো, আমি তো বুঝি না, টিকা পড়া যায় না, কিভাবে চাকরি করবো, কোথায় যেয়ে চাকরি করবো? দেখ, পত্রিকাতে বিজ্ঞাপন দেয় চাকরি, তুই ওটা দেখ। তো কিভাবে বা, আমি ওদের বাড়ি থেকে পত্রিকা এনে দিল, আমি পত্রিকায় দেখে দেখে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করলাম। সেখানে আমার চাকরি হয়ে গেল। বুকের বাচ্চাকে দুধ টুধ খাওয়াই পিটারে টেটারে রেখে যেভাবে হোক আমি ওই চলে যাই চাকরিতে। চাকরি চলে যায়, তারা আমাকে 600 টাকা বেতন দেয়, দুপুরে খাওয়া দেয়। যাক, দুপুরে খাওয়াটা তো পাবো, আর রাত্রেবেলা এসে আমার শাশুড়ি দেবে খেতে, তাহলে আমার দুবেলার খাওয়াটা জুটে গেল। তো এইভাবে আর কি আমি ওই 600 টাকা দিয়ে আমি চলতে লাগলাম ভালো। চাকরির জন্য আপনার শাশুড়ি ফ্যামিলি থেকে কোনো বাধা আসে না? আমি জাহান্নামে চলে গেলে তাদের কিছু আসে যায় না। তো তারা আমার মেয়ে দুটোকে হাত করতে লাগলো। মেয়ে দুটোকে হাত করতে পারলে আমার হাজবেন্ডকে, তার ছেলে হাতে এসে যাবে, তখন আমাকে তাড়াতে তাদের সুবিধা হবে। এই জন্য তারা। তখন আপনার হাজবেন্ড কি করা শুরু করেছে? তখন হাজবেন্ড কিছুই করে না, দেশের গ্রামের বাড়িতে, মানে সিরাজদি খান আমাদের শ্বশুর বাড়ি, সেখানে অনেক জমি সম্পত্তির মালিক তারা। ওই জমি দেখাশোনা করে, আলু লাগায়, আলু টালু তুলে ওগুলো বিক্রি করে। চাকরিতে আসা যাওয়া করি। এর মধ্যে ওই অফিস থেকে একটা ছেলে, মা ছোটবেলায় তাকে জন্ম দিতে যে মারা গেছে, ওই ছেলেটা আমাকে বড় বোনের মতো জানে। তো একদিন শাশুড়ির বাড়িটা 2টো দরজা ছিল, এপাশ দিয়ে ঢুকা যেত, ওপাশ দিয়ে বেরোনো যেত, এপাশ দিয়ে ঢুকা যেত, ওপাশ দিয়ে বেরোনো যেত। তো ছেলেটা একদিন একটা লুঙ্গি পরা অবস্থা একটা পেয়ারা হাতে করে আমার বাসায় আসছে। আপু কি করতেছো? তা আমি বসছি, বসো। বসে তারপরে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। আমার আপু আমি যাই, পেয়ারাটা দিয়ে এই দরজা দিয়ে বেরিয়ে চলে গেছে। তা আমার শাশুড়ি ননদরা দেখছে ঘরে ঢুকতে, কিন্তু বেরোতে তো দেখিনি। তখন আমার হাজবেন্ড কিন্তু ওই সিরাজদি খান গ্রামের বাড়িতে চলে গেছে। আমার হাজবেন্ড আসার পরে আমার শাশুড়ি ননদ কান্না টান্না করে বিনায় টিনায়, হ্যাঁ তুই কোত্থেকে একটা আনছিস, এই আমাদের সমাজ ধর্ম ক্ষতি করতেছে, মানিজত কিছু থাকলো না। সে এক ছেলেকে নিয়ে যে ঘরের মধ্যে শিকল দিয়ে ঢুকছে, আর বেরোয় না, 2-3 দিন পড়ে রয়েছে, ইত্যাদি ইত্যাদি আমার সন্ধানে কলঙ্ক বললো। আমার হাজবেন্ড এসে আমাকে জিজ্ঞেস করলো যে বাসায় কে আসছিল। তা আমি বললাম যে আমাদের অফিস থেকে একটা ছেলে আসছিল, সে তাকে রাত্রে থাকতে দিছো কেন? আমি তো না, রাত্রে থাকেনি। লাখিরাবু, তুমি আমাকে সন্দেহ করতেছো? আশ্চর্য হলাম যে আজকে এই স্বামী আমাকে চরিত্র সন্দেহ করতেছে। আমি সত্যি খুব আশ্চর্য হয়ে গেলাম, পাপের চিহ্ন আমার গায়ে তখনও লাগেনি। এরকম বলার পর আমি আসলে একটা মনমরা হয়ে গেলাম।
তাকে আর এই ব্যাপারে কিছু বললাম না। এখন সে প্রতি সপ্তাহে ওই গ্রামে যায় এবং এক সপ্তাহ থাকে, ঢাকায় আসে, একদিন দুদিন থাকে, আবার ওই বাজার টাজার করে দেওয়ার চলে যায়। আর আমিও ওইভাবেই জীবন কাটাতে লাগলাম। ঈদ আসলে আমার কোনো কাপড় চোপড় দিত না, খেতে দিত না, বা মাংস টাংস রান্না করলে আমাকে দিত না, বা আমি তুলে খেতে গেলে আমাকে ঝাড়ু দিয়ে পিটাইতো। তারপরে কোনো সময় মানে চুলি নোটা ধরে দেওয়ালের সাথে বাড়ি দিয়ে এমন একটা বিশ্রী তাল তামাশা করতো যে আমি সেটা অসহ্য হয়ে গেছিল। আমি যে কি করব, কার কাছে যাবো, আমার কোনো আত্মীয় স্বজন নাই, কোনো বন্ধু বান্ধব নাই। এক সময় আমি একটু একটু করে বুঝতে শিখি, শাশুড়ি অত্যাচার সহ্য করতে পারি না। তখন একজন ডিসির বউ একদিন আমার বাসায় আসলো, আমার এই সব কথা শুনে এসে দেখে টেকে ওকে বাইরে এনে বললো যে মা, তোমাকে একটা কথা বলবো, তুমি তোমার জীবন নিয়ে এখান থেকে পালাও, তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা তাও ভালো। কোথায় যাবো, পালাবো আমি, আমার তো কেউ নেই, বাবা আমার ঘরে তো জায়গা দেবে না। বাইদি ভাই আমি আস্তে আস্তে শুনতে পারলাম যে আমার স্বামী ওখানে একটা বিয়ে করছে, সিরাজদিখানে। হ্যাঁ, সিরাজদিখানে একটা বিয়ে করছে, সুন্দর টুন্দর। তো বিয়ে করছে, সেখানে একটা বাচ্চাও হয়ে গেছে, মেয়েও হয়ে গেছে। যখন আমি জানতে পারলাম তখন আমি ভাবলাম যে এখানে আর থাকা যাবে না, আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে। কিন্তু যাবোটা কোথায় এটা আমিও জানি না। একদিন আমি কোর্টে গিয়ে তারপরে একজনের উকিলের সঙ্গে আলাপ করেছি, তারা আমাকে সব ব্যবস্থা করে দিছে। একসময় আমি আমার হাজবেন্ডের কোনো দোষ ত্রুটি আমি দিলাম না, বললাম যে আমার শাশুড়ি এবং ননদের মেন্টালি টর্চারের জন্য আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিলাম। ডিভোর্সের পেপারটা এনে আমি আমার শাশুড়ি হাতে দিলাম যে মা, আপনি তো আপনার ছেলের কাছ থেকে আমাকে ছাড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, অনেক মারছেন, অনেক গালাগালি করছেন, আমাকে অনেক অত্যাচার করছেন, আমাকে খেতে দেননি, পড়তে দেননি, ছেঁড়া কাপড় পরায় রাখছেন। ঠিক আছে, এই নেন, আজকে আপনার ছেলেকে আমি আমার জীবন থেকে মুক্তি দিলাম, আমি আপনার ছেলের সাথে আর সম্পর্ক আমার থাকলো না। এই কাগজটা আমার শাশুড়ির হাতে দিয়ে আমার হাজবেন্ডের সামনে দিয়ে আমি এক কাপড়ে ঘর থেকে আমি বেরোয় চলে আসলাম। বেবিকে নিয়ে আসার জন্য চেষ্টা করলাম, কিন্তু বেবি ওরা আমাকে দিল না। আমিও চিন্তা করলাম বেবিটাকে আমি কোথায় যাবো, আগে আমার থাকার জায়গা ঠিক করি, পরে বেবির চিন্তা করব। এখন বেরোয় রাস্তায় আসার পরে আমি ভাবি কোথায় যাব, কার কাছে যাব, কি করব। এর মধ্যে চলার পথে একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, মেয়েটার নাম গীতা। তাকে আমি বললাম যে এই ঘটনা, আমি এখন কোথায় যাব। তো সে আবার হক নামের একটা লোকের সঙ্গে আমার পরিচয় করাই দিল। তখন আমার বয়স 18-19 বেশি না। আমার কোনো ব্যাগ নেই, ব্যাগেজ নেই, কিচ্ছু নাই, আমার শোয়ার একটা বালিশ নেই, খাতা নেই, কিচ্ছু নাই, আমার ওই পরনে একটা শাড়ি ছাড়া। তা কেউ ভাড়া দিতে চায়, তখন স্ত্রী পরিচয় দিয়ে লোকটা আমাকে বাসা নিয়ে দিল। তো এখন বাসা নিয়ে স্বামী কোথায় থাকে, তোমার স্বামী আসে না কেন? তো আমি বলি যে আমার স্বামী চিটাগাং গেছে, চালের ব্যবসা করে, এ আসবে। উনি মাঝে মাঝে আসতো, এসে একটু বাজার টাজার করে দিয়ে যেত, একটা বালিশ কিনে দিল, একটা চৌকি কিনে দিল, এরকম করতে লাগলো। আর ওদিকে ওই যে আমি চাকরি করেছিলাম, মানে আস্তে আস্তে ওই টাকা দিয়ে আমি টুকটুক টুকটুক করে একার সংসার সাজাতে শুরু করলাম। তারপর ওই বাড়িওয়ালা দরজাটা লাগাতে ভুলে গেছে, ওই দিন দরজাটা খোলা পেয়ে ঘরে ঢুকলো, ঘরে ঢুকে আমাকে চেপে ধরলো। আমি অনেক কষ্টে তাকে অনেক হাতে পায়ে ধরে অনেক অনুনয়, আমি দেখলাম যে এখানে অন্য কিছু বলে লাভ হবে না। আমি তখন তারা বললাম, ভাই আমি খুব অসহায়, আমি এই ঘটনা, আমি সব ঘটনা খুলে বললাম, কারণ তার স্ত্রী তখন বাসায় ছিল না। খুলে বলে তারপরে তার কেন জানি দয়া হলো, সে আমাকে ছেড়ে দিল। বললো তাহলে আপনার আমার বাসা ছেড়ে দেন, অন্য জায়গায় চলে যান। তো বাধ্যতা তখন আমি কলোনিতে বাসা খুঁজে 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 দালাল ধরে আরেকটা বাসা নিলাম। আমি তখন ছোট্ট একটা রান্নাঘর ভাড়া নিলাম 125 টাকা দিয়ে। এক পাশে ছাগল থাকতো আর একটা বিড়াল শুয়ে থাকতো, আর সেখানে একটা কাঁথা একটা চাদর পেতে আমি শুয়ে থাকতাম। আর ওই বাড়ির সময় খাওয়া দাওয়া করতাম, ওখানে আমি কিছু টাকা দিতাম। ওই যে 600 টাকা বেতন পেতাম, তার থেকে আমি কিছু টাকা জমায় প্রায় 800 টাকা করলাম। 800 টাকা দিয়ে এখন আমি চিন্তা করলাম যে কি করতে পারি, একটা কিছু করতে হবে আমার। তখন বন্ধ থাকতো রবিবার, শনিবার অফিস থেকে এসে আমি চলে যেতাম গাবতলীতে, যে একটা বাসে উঠে 60 টাকার টিকিট ছিল, সেই টিকিটটা আমি 30 টাকা 40 টাকা দিয়ে কিনে আমি রাজশাহী যেতাম। রাজশাহীতে আমার চেনা জায়গা, রাজশাহী থেকে আসছি, যে ওখান থেকে 4-5টা শাড়ি কিনতাম, টুকটাক কসমেটিক যেটা কিনতাম। ওই 800 টাকায় যা হয়েছিল প্রথমে তাইতে আমি কিনলাম, কিনে এটা কলোনির বাসায় টাসায় বিক্রি করতাম। বিক্রি করলে ওই একটা শাড়িতে 20 টাকা 30 টাকা লাভ হতো। ওই টাকা জমাতে 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 আমি একসময় বেশ টাকা জমালাম। তখন আমার মনে হলো যে আমি এবার দূরে কোথাও যাব, মানে আমি ব্যবসাটা আরো বড় করব। আর আমি হাঁটতাম চলতাম এত জোরে যে বাতাস আমাকে ছুতে পারতো না, হাতির মতো তাড়াতাড়ি চলতাম, যাতে কেউ আমাকে চোখ টিপ দিবে বা কেউ আমাকে একটা খারাপ কথা বলবে এর আগেই আমি পাছুয়ে চলে যেতাম। মানে আমি কোনো দিক তাকাতাম না, আমার ধ্যান ধারণা আমার সবকিছু, আমার সর্ব অন্তঃকরণে একটাই কথা, আমি প্রতিষ্ঠিত হব, আমি দাঁড়াবো, আমি মানুষ হব, আমি জীবনে দাঁড়ায় দেখাই দেবো, এরকম একটা ভাব আমার ভিতরে তৈরি হয়েছিল। ওই টাকা তখন জমতে জমতে প্রায় 25
30,000 টাকার মতো জমে গেল। কত সালের কাহিনীটা বলবেন? ওই যে এসপি সাহেবের ঘর থেকে আমি মনে হয় 80 সালে বা 81 সালে চলে আসি। তারপরে 25 থেকে 30,000 টাকা। তখন আমি আস্তে আস্তে ভাবলাম যে আমি একটা পাসপোর্ট করব, আমি ইন্ডিয়ায় যাব, ইন্ডিয়ার থেকে আমি মাল এনে বিক্রি করবো, তাতে আমার আরো অনেক টাকা লাভ হবে। এই ধারণাটা আসলো। আমি পাসপোর্ট করতে গেলাম। পাসপোর্ট করতে যে আমি ওখানে ধরা খেয়ে গেলাম। পাসপোর্ট ওয়ালারা আমাকে পাসপোর্ট আটকে দিল। কারণ তখন আমি স্বামীর সাথে তালাক হয়ে গেছে, তো স্বামীর নাম তো ব্যবহার করতে পারি না। তখন আমি বাবার নাম ব্যবহার করলাম, কিন্তু আমার নাম তো খাদিজা খাতুন রয়েই গেল। তো খাদিজা খাতুন কেয়ারব শ্রী নারায়ণ চন্দ্র অধিকারী, মানে আমার বাবার নাম দিলাম। কি ব্যাপার, আপনার বাবার নাম মার নামেই, আপনি দেখা যাচ্ছে হিন্দু, আপনি মুসলমান নাম দিচ্ছেন, ঘটনা কি? তখন আমি বললাম যে এরকম আমার মুসলমানের সঙ্গে বিয়ে হয়েছিল, আমি কনভার্টেড মুসলিম ছিলাম, তো তার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, এখন আমি তো একা আমি বাবার নামে ইউজ করি। তো বলে তা হবে না, তার প্রমাণ লাগবে। কি করতে হবে? এফিডেভিট করতে হবে। তখন বাধ্যতামূলক আমি এফিডেভিট করে আবার সেই হিন্দু নামে চলে আসলাম, সেই সাবিত্রী নামে চলে আসলাম। নোট অন দ্যাট পয়েন্ট, প্রিয় শ্রোতা, খুবই 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 গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে উনি যে রিলিজন পার্সপেক্টিভটা নিয়ে এসছেন, আমরা দুটো জিনিস সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করেছি আমাদের হ্যালো ইট 920 কিংবা রেডিওর যে কোনো অনুষ্ঠানে, সেটা হচ্ছে রিলিজিয়ন এবং পলিটিক্স। আজকে জীবনের গল্পে জীবন থেকে যেহেতু ধর্ম এবং রাজনীতি কোনো কিছুই বহির্ভূত নয়, সুতরাং এই বিষয়টি উঠে এসছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা ওনাকে যখন কনভার্টেড মুসলিম করা হলো তখন উনি জানতেন না যে আসলে কিভাবে এটা হলো, এবং একইভাবে ওনাকে যখন কনভার্টেড হিন্দুতে নিয়ে যাওয়া হচ্ছে তখনও উনি বাধ্য হচ্ছেন সিস্টেমের মার প্যাচে পড়ে যে ওনার নামটাকে উনি খাদিজা খাতুন থেকে আবার অন্য কোনো জায়গাটা নিয়ে যাওয়ার জন্য। দিস ইজ দ্য ভেরি গ্রেট পয়েন্ট। আমার মনে হয় যারা রিলিজিয়ন নিয়ে অন্য কোনো ভাবে চিন্তা ভাবনা করবেন এই জায়গাটাতে, স্টোরিটাতে, তারা প্লিজ এই বিষয়টির দিকে লক্ষ্য রাখবেন যে দুটো ঘটনাই ঘটেছে এখানে সিস্টেমের মার প্যাচে। প্রথমটা উনি বুঝতেই পারেননি, আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা ওনার ব্যবসাকে বড় করার জন্য ওনার মুসলমান নামটাকে বাদ দিতে হচ্ছে শুধুমাত্র পাসপোর্ট করতে গিয়ে। ওকে, তারপর পাসপোর্টটা হয়ে গেল। পাসপোর্ট নিয়ে এবার আমি ইন্ডিয়া যাওয়া শুরু করলাম। ইন্ডিয়া থেকে লিপস্টিক, কানের দুল, ফিতা ইত্যাদি ইত্যাদি, শাড়ি, ব্লাউজ, পেটিকোট ইত্যাদি এনে আমি তখন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিক্রি করতে লাগলাম। এই যে জিনিসগুলো নিয়ে আসতেন, এটা তো আসলে ব্যক্তিগত পর্যায়ে থেকে নিয়ে আসাটা বোধহয় বৈধ ছিল না? না, বৈধ ছিল। একটা পাসপোর্টের একটা এখতিয়ার আছে, যেমন আমি এতটুকু জিনিস নিতে পারবো, অতটুকু জিনিসই আনতাম, হয়তো তার থেকে একটু বেশি আনতাম, তারপর ওই সেগুলো বিক্রি করে আবার একটু লাভ হতো, টাকাটা আরো বেড়ে যেত। এরকম করতে করতে একদিন গুলশান 1 নম্বর মার্কেটে আসলাম। দেখি একটা নতুন মার্কেট হচ্ছে, ডিএমসিসি মার্কেট। তো ওই মার্কেটের কাঁচা বাজারের সাইডটাতে অন্ধকার, তখন নতুন দোকানগুলো হচ্ছে। ঢুকে আমি একটা দোকান পেলাম যেখানে লেখা আছে টুলেট। তো আমি বললাম যে দোকানটা, পাশের সামনের দোকানটাকে বললাম যে এই দোকানটা কত টাকা ভাড়া দেওয়া হবে? 25,000 টাকা অ্যাডভান্স, 3,000 টাকা ভাড়া। বলে আমি দোকানটা নেবো। তো ওই বুড়ো মতন বলে কত হাতে গেল তো, আর কত মশা বলে কত জল, একটা সেরি আইসে দোকান নিতে, এরকম একটা ভাষা ইউজ করলো। তখন আমি কানে শুনে ফিরে বললাম যে কি বললেন ভাই সাহেব? ঠিক আছে, আমি দোকানটা আমি নেবো, কালকে মালিককে থাকতে বলেন। পরের দিন আমি দোকানটা নিয়েই ফেললাম। পাশে একটা শোকেস কিনতে পেলাম, শোকেসটাও কিনে ফেললাম 4,000 টাকা দিয়ে। আর আমার কাছে ওই যে ইন্ডিয়ার থেকে আনা যে মালগুলো জমে জমে ছিল, আরো কিছু ছিল, এগুলো আমি ওই দোকানে তুলে দোকানটা সাজিয়ে বসলাম। এখন আমি ইন্ডিয়াতে যাই, ওই মালপত্র আনি আর ওই দোকানে বসে বিক্রি করি। এর মধ্যে কিন্তু আমার জীবনের দীর্ঘ 8টি বছর পার হয়ে গেছে এই স্ট্রাগল। হ্যাঁ, এর মধ্যে অনেক সময় এবং এই অনেক ঘটনা, এবং আরো একটা বড় বিষয় যেটা, সেটা হচ্ছে স্ট্রাগলের 8টা বছর আমরা বলছি। উনি ইন্ডিয়াতে যাচ্ছেন, কাপড় চোপড় নিয়ে আসছেন, দেশে বসে বিক্রি করছেন এবং ব্যবসাটাকে বড় করার জন্য চেষ্টা করছেন। এই হচ্ছে তার জীবনের স্ট্রাগলের সবচেয়ে গুরুত্বপূর্ণ 8টি বছর। তারপর এর মধ্যে আমি অনেকের দরজা নক করেছি, অনেক মানুষের হৃদয়ের দরজাটাকে নক করেছি, অনেক আমার ঘটনা হচ্ছে, কিন্তু কখনো কেউ আমাকে এক মুঠো ভাতও দেয়নি, একটি কাপড়ও দেয়নি। আমার এই জীবনের এই পর্যন্ত, এই তো আমার জীবনে কোনো গিফট নেই, সেটা হোক কোনো বন্ধু বান্ধব থেকে হোক বা স্বামী সন্তান বাবা মা, আমি কারোর কাছ থেকে কোনোদিন কোনো সাহায্য পাইনি, শুধু মারই খেয়েছি। আর একটা কথা শুনেছি, সেটা হচ্ছে যে আমি খারাপ, কিন্তু কি খারাপ, কেন খারাপ, এটা আমিও জানি না। এক পর্যায়ে যখন আমি ওই দোকানটা নিলাম, দোকানটা কিভাবে আমি মেনটেন করব, তো আমার একটা লোকের দরকার। তখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমার বাপ মার সঙ্গে যোগাযোগ করতে শুরু করলাম। তারা আমাকে মোটামুটি একটু সহজভাবে নিতে শুরু করলো, মানে অতটা সহজভাবে না, জাস্ট নিল আর কি। তো আমি তাদের খোঁজ খবর নিতাম, যেতাম আসতাম। তখন আমি আমার বাবাকে জানালাম যে আমার একটা দোকান নিয়েছি, সেই দোকানে একজন কর্মচারীর প্রয়োজন। তখন সুদর্শন, যার ছবি আপনাকে আমি দেখাবো, মানে সুদর্শন মানে কি কোটিতে একজন পাওয়া যায়, এমন সুদর্শন একজন পুরুষকে নিয়ে আমার বাবা আমার বাসায় আসলো। এবং তাকে দেখে আমি প্রথমেই প্রশ্ন করলাম যে ছেলেটাকে বিবাহিত না অবিবাহিত? তার বাবা বললো যে অবিবাহিত। তাহলে তুমি নিয়ে চলে যাও, কারণ এই সমাজে আমি এই অবিবাহিত ছেলের সঙ্গে এক ঘরে থাকতে পারবো না, আর এটা সমাজ মেনে নেবে না, তুমি একে নিয়ে চলে যাও। তো আমার বাবা বললো যে ঠিক আছে, ঈদের তো আর 16 দিন আছে, এই 16 দিন ছেলেটাকে তুই রেখে দে, 16 দিন পরের কিছু পয়সা টয়সা দিয়ে বিদায় করে দিস। তা আমার ওই বাড়িওয়ালা টেলোরা বললো কি থাক না, ছেলেটা ভালোই তো, ভদ্রই তো। এরকম সবার কথাটা শুনে তখন আমি বাড়িওয়ালার অনুমতি নিয়ে ছেলেটাকে রাখলাম। সেটা থাকলো। থাকার পরে এখন ওই দোকানে তাকে বসাই দিলাম, তাকে চাবি টাবি দিলাম। এখন ছেলেটা দোকানে যায় আসে, আমি বাড়িওয়ালার সঙ্গে খাওয়া দাওয়া করতাম, ছেড়ে দিয়ে আমি নিজে রান্না বাড়া করি।
ওই লোকটাকে দিয়ে বাজার করে রান্নাবাড়া ওকে খায়, আমি খাই। এখন ধীরে ধীরে বাড়ির সবাই বললো কি দিদি ছেলেটা খুব ভালো, খুব ভদ্র, ছেলেটাকে তুমি ছিল না। আচ্ছা, এই যে বাবা আপনার এই ছেলেটাকে নিয়ে আসলো, অপরিচিত একটা ছেলে, আসলে বাবা পেয়েছিল কিভাবে ওকে? বাবা পেয়েছিল, এটা আমাদের পাশাপাশি গ্রাম, মানে নোয়াপাড়ার ফুলতলা কিন্তু খুব কাছাকাছি, 2-3 কিলোমিটার এদিক ওদিক হবে। তো আমার বাবার সাথে আবার ওই এই ছেলেটার বাবা আমার সঙ্গে পূর্বের পরিচিত ছিল, সেখান থেকে মূলত। আর আমার মার সঙ্গে আর তার এক মাসির সাথে মানে খুব এমন বান্ধবী ছিল যে তারা এক গুরুরই শিষ্য ছিল। ওকে, যাই হোক, তার মানে একটা কানেকশন থেকে। হ্যাঁ, তখন আবার আমার একটা মুসলমান ছেলে সঙ্গে বিয়ের কথাবার্তা চলছিল, ওই বাড়িয়ালি আর কি আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল, বিয়ের কথাবার্তা চলছিল, তাকে বিয়ে করব। তখন তো আপনি মুসলমান জীবনধারাটাই করছেন, যদি আপনার নামটা চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, তাই ঠিকই। তো তখন ওই ছেলেটার সঙ্গে বিয়ে হওয়ার এমন কথাবার্তা চলছে, ঠিক ওই মুহূর্তে আর কি ওই ছেলেটা আসলো। বেশ কিছুদিন রাখার পরে সবাই বলল কি না, একে ছাড়িস না। তখন আমিও দেখলাম যে আমিও তারপরে নির্ভরশীল হয়ে গেলাম, যে এ যদি আমার দোকানটা দেখাশোনা করে তাহলে তো আমি বিদেশ থেকে মালটা আনতে পারবো, বেচতে পারবো। এর মধ্যে এই যে বাল্বটা জ্বলে, বাল্বটা কিন্তু তৈরি হয় প্রায় 30-32টা আইটেমের পরে তৈরি হয়। এই বাল্বের ভিতরে যে তারটা জ্বলে, ওই তারটার নাম ফ্লামেন্ট। দুটো তার থাকে, ওটার নাম লিডল ওয়্যার বলে ওর নাম। তো ওই দুটো জিনিস আমি ইন্ডিয়া থেকে আনতে লাগলাম, এনে এখানে বিক্রি করতে লাগলাম। হঠাৎ করে আচমকা ওই ফ্লামেন্টের দামটা 500 টাকা থেকে 1600 টাকা পর্যন্ত হয়ে গেল। তখন আমার স্টকে বেশ কিছু ফ্লামেন্ট ছিল। তখন আমি হঠাৎ করে আচমকা অনেক টাকার মালিক হয়ে গেলাম। কত টাকার মালিক? প্রায় 2-3 লাখ টাকার মালিক হয়ে গেলাম। মানে 25-30 হাজার টাকা থেকে প্রায় 2-3 লাখ টাকার মালিক। এই 8 বছর পরে আপনি প্রথম ক্লিক বলা যেতে পারে। হ্যাঁ, তখন আমার বুকে সাহস হলো যে না, আমি এখন একটা কিছু করতে পারবো। সেই সাহসের উপরে ভর করে আমি ব্যবসাটাকে চালিয়ে যেতে লাগলাম। এর মধ্যে কোনো দিকে তাকাতাকির কোনো ব্যাপার স্যাপার নেই আমার। ওই যে ছেলেটার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, তার সঙ্গে হঠাৎ করে বিয়েটা ভেঙে গেল। তখন আমি খুব আপসেট হয়ে গেলাম, কান্নাকাটি করতে লাগলাম। তো আমি একটা ফ্ল্যাট ভাড়া নিলাম, সেই ফ্ল্যাটে ওই ছেলেটা এক রুমে থাকতো, আমি এক রুমে থাকতাম, আর একটা রুম খালিই পড়ে থাকতো, একটা সাবলেট ভাড়া দিয়েও রাখতাম। সেই সময় ছেলেটা বেলকনিতে দাঁড়ায় দাঁড়ায় দেখতো আমি সারা রাত কাঁদতেছি। আপনাকে কি বলে ডাকতো? দিদি বলে ডাকতো। দিদি বলে ডাকতো। তো সে বিবেকানন্দ মল্লিক তখন আমাকে একদিন জিজ্ঞেস করলো যে দিদি আপনাকে একটা কথা বলবো। তা আমি ঠিক আছে বলেন। তা আপনি প্রত্যেক রাত্রে কাঁদেন কেন? তা আমি বললাম যে দেখেন দাদা, আমার জীবন তো সবই জানেন, ওই যে এসপি সাহেবের সঙ্গে বিয়ের ঘটনা কিন্তু সে জানছে, গ্রামে সবাই জানে, এই ব্যাপারটা চাপা থাকে না। তো আমার জীবনে তো আমার শীতের থেকে কোনদিন সিঁদুরও পড়ালো না, আমার জীবনে সংসার স্বামী সন্তান কিছুই হলো না। জীবন রেখে লাভ কি, আর এই টাকা পয়সা আয় করেই বা আমার লাভ কি? তখন উনি কি ভাবলো জানি না, উনি বললো কি দিদি আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। আমি আপনাকে বিয়ে করতে চাই। তখন তো আমি সেই স্প্রিং এর গদিতে শুয়েছিলাম, এক লাফ দিয়ে উঠলাম সেই স্প্রিং এর উপরে। কি বললেন? হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে চাই। তা আমরা যে আপনি বিয়ে করতে চান, আপনার বাবা মা মেনে নেবে না, কারণ আমি কনভার্টেড মুসলিম, সে সবাই জানে। তারপর আমার ছেলে মেয়ে আছে, আপনি এত সুন্দর একটা পুরুষ মানুষ, আপনি তো আমাকে বিয়ে করেন তাহলে আপনার বাবা গলায় দড়ি দেবে, আপনার মা বিষ খাবে, সমাজের লোক আপনাকে একঘরে করে রাখবে, আপনি কি জানেন এর পরিণতি কি আছে? যাই হোক না, আমি ম্যানেজ করবো, আমি আপনাকে বিয়ে করবো। তাহলে আমি বলতে পারি না, তাহলে আপনি আমার মা বাবার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলাপ করেন। আমাকে নিয়ে বাপের বাড়িতে গেলাম। তো আমার মাকে বললো মাসিমা আপনাকে একটা কথা বলবো। আমার মা বললো বলো বাবা। তো তখন ওই বিবেকানন্দ মল্লিক বললো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি বলো বাবা, মাথা খারাপ নাকি? তুমি বিয়ে করে তুমি কি করবা? ও নিয়ে তুমি সংসার করতে পারবা না, ও একটা মানুষ নাকি? তুমি এক কাজ করো, তুমি আমার ভাইয়ের মেয়েকে বিয়ে করো অথবা আমার ছোট মেয়েকে বিয়ে করো। তখন আমার ছোট বোনের বয়স 7 বছর। এখন আমার স্বামী বলছে কি যে তোমার মা তো এই কথা বলতেছে, এই মেয়েটাকে আমি বিয়ে করবো কিভাবে? তা আমিও হাসলাম, সেও হাসলো। তা এইভাবে তো বাবা আমি বিয়ে দিতে পারবো না, যে তোমাদের ফ্যামিলির সাথে আমার একটা সম্পর্ক আছে, তাহলে বলবে যে আমার সুন্দর ছেলেটাকে তোর মেয়েটাকে লেলাই দিয়ে নষ্ট করে ফেলছিস, আমি কালার হয়ে যাব, তোমরা যা পারো তা ঢাকায় যে করো। ঠিকই ঢাকায় আসলাম। এই আমাদের পরিচয় 13 দিন মাত্র চলতেছে। এই 13 দিন পরে আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে 2-1 পরিচিত লোকজন নিয়ে আমি ওই ছেলেকে বিয়ে করে ফেললাম। তখন কি আপনি আবার কনভার্টেড হলেন হিন্দুতে? পাসপোর্টের সময় কনভার্টেড হয়ে গেলাম না আমি। আচ্ছা, আবার হিন্দু ধর্মে ফিরে আসলাম। তো ওই সময়টাতে আপনি কি ফুললি নাম কনভার্ট করেছিলেন নাকি শুধুমাত্র রিলিজিয়নটাও কনভার্ট করেছিলেন? কোনটা সেটা তো বলতে পারেন, উকিল কি দিয়ে কি করে দিল, জাস্ট আমার বাবার নামটা আমি ইউজ করতে পারি। তখন আমার বাবার নাম ইউজ করা মানে তো আমি বাবার কাছে চলে আসলাম, তার মানে তো আমাকে আবার কনভার্টেড হয়ে আবার হিন্দু ধর্মে চলে আসতে হলো, আমার ধর্মে আমি ফিরে আসলাম। মানে আমার বাবার একটা হচ্ছে যে মুসলমান যখন আপনি হলেন তখনও বুঝতে পারলেন না, আবার যখন আপনাকে প্রয়োজনের খাতিরে আপনাকে হিন্দু হতে হলো মুসলমান থেকে, তখনও আপনি বুঝতে পারলেন না যে আসলে কিভাবে কি হচ্ছে। না, বুঝতে পারলাম যে আমি ওই আগের নামটাম গুলো আর ব্যবহার করার দরকার নেই, আমি এখন হিন্দু নামটা ব্যবহার করতে পারি, এটা বুঝলাম। তো ওই কাগজপত্র আমি অত পড়ে টড়ে দেখিনি, অত প্রয়োজনও মনে করিনি, জাস্ট পাসপোর্টটা নেওয়ার দরকারে আমি কাগজপত্র নিয়ে চলে আসছি। তারপর থেকে সংসার শুরু হলো। সংসার যে শুরু হলো, আমি এক দোজকের আগুনের থেকে যে এবার হাবিয়া দোজকের আগুনে পড়লাম তাকে বিয়ে করার
করার পরে। এখন শ্বশুর বাড়িতে যাওয়ার পর শ্বশুর বাড়িতে প্রথম শাখা সুদূর খুলে দোকানদার মালিক হিসাবে যেতাম। যেতে এক পর্যায়ে তারা বুঝতে পারলো, জানতে পারলো যে আমরা স্বামী স্ত্রী। তো শ্বশুর বাড়িতে তারা শুরু করলো আমার প্রতি আরাক অত্যাচার। তারা আমাকে নিয়ে গ্রামের লোকজন নিয়ে মিটিং, তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল দীর্ঘ 2-3 বছর পরে যে আমরা মল্লিক বাড়ির বড় ছেলে যেহেতু, সেহেতু আমরা তার বিয়ে আবার দেখতে চাই, আমরা তার ওই বিয়েকে মানি না। আমি বেঁকে বসলাম, তাহলে কি আমি এই 2 বছর কি আমি কোন রাস্তার মেয়ে মানুষ ছিলাম? এই 2 বছর তার সঙ্গে সংসার করেছি কি হিসাবে? আমি কেন তার সঙ্গে আবার বিয়ে করব? কেন তোমরা এটা স্বীকার করতেছো না? সে দেখো ছবি, দেখো এই দেখো হাজার হাজার ছবি আছে, বিয়ের ছবি আছে, মন্ত্র পড়তেছে ঠাকুরে, ঠাকুর ঘুরাচ্ছে, 7 পাক ঘুরে, সবই আছে, তোমরা দেখো। না, এসব হবে না, গ্রামের মানুষের তেরা তো হবে না, তারা আবার বিয়ে দিবে। তো আমি এক পর্যায়ে একদিন বললাম যে বিয়ে খেতে আসলে সবাইকে ঝাড়ু দিয়ে পিটাবো যদি এই ব্যাপারে কেউ এই বাড়িতে বিয়ে দেখতে আসে, এরকম বললাম। তখন তারা এই ব্যাপারটা মানে গ্রামের ভাষায় তারা এই ব্যাপারটাকে অনেক খারাপ ভাবে নিল। তারপরেও তারা আমাকে বিয়ে দিল বারান্দা বসে, আমি জানি না। তখন আমি বেঁকে বসলাম, আবার ঢাকায় চলে আসলাম। ওরা আবার আমাকে নিয়ে যে আবার বিয়ে দিল। কিভাবে? তোমাদের মঙ্গল কামনার্থে বিষ্ণু পূজা করবো, কিন্তু আসলে তারা আমাকে বিয়ে দিচ্ছে। আমি বাজারঘাট করে টেনে আনলাম, ঠাকুরের যা লাগে সবকিছু কিনে আনলাম, বারান্দায় বসে বিষ্ণু পূজা হচ্ছে। এক পর্যায়ে ডাকলো আমাদের, ডেকে বললো যে এই বিবেক, তোরা এখান থেকে একটু ঘুর। আগুন মানে অগ্নিসাক্ষী যেটা হয় হিন্দুদের বিয়েতে, ঘুরতেছে। তা আমি ঘুরলাম, ঘুরার পরে দেখি যে ও আমাকে মালা বদল করতে বললো, মালা বদল করলো। তারপর দেখি আমার কপালে সিঁদুর তুলে দিল। তখন আমি বুঝে ফেললাম যে আরে এ তো আমার বিষ্ণু পূজা টুজা মিথ্যা, এ তো আমাকে এরা বিয়ে দিচ্ছে। তখন তো আমি রাগিয়ে মেগে একদম ফায়ার হয়ে গেলাম। যা হয়ে গেছে, তখন আর কি করব? ঠিক আছে, শ্বশুর শাশুড়ি যখন অশিক্ষিত, গ্রামের মানুষ অশিক্ষিত, বোঝে না, তারা যদি এটাই পেয়ে খুশি হয়, সামাজিক ভাবে তাদের অবস্থান ভালো হয়, ঠিক আছে, যা আবার হয়ে গেছে, আমিও ব্যাপারটা মেনে নিলাম। কিন্তু মেনে নিল মনে মনে, কিন্তু তারা আমার শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে ভালোভাবে মিশতো না। গ্রামে 2টো দল সৃষ্টি হয়ে গেল, একটা দল আমার পক্ষে, একটা দল আমার বিপক্ষে। এর মধ্যে আমার স্বামীর সাথে সংসার হলো, যা আমার ছেলে মেয়ে হচ্ছিল না বলে আমার ননদের জামাই ও আমার স্বামীকে বিয়ে দেওয়ার চেষ্টা করলো। আমি জানতে পারলাম, তখন আমি ব্যবসা করতেছি, বিভিন্ন দেশ বিদেশে যাচ্ছি, বহু দূরে দূরে যে মালটাল আনতেছি, ভালো পয়সা তখন হয়ে গেছে। এর মধ্যে আমি গুলশান 1 নম্বর শুটিং ক্লাবের পিছনে 5 কাঠা জমিও রেস্টি বায়না করলাম, সেখানে সাইনবোর্ড টাঙালাম, ফরিদপুরের এক চেয়ারম্যানের জমি, সেটাই আমি করলাম। তো সে জমিটা আমি টিকায় রাখতে পারিনি। ওই বাড্ডার চৌধুরী বলে পরিচিত গার্মেন্টস এর মালিক, সে ওই সাইনবোর্ড তুলে ওই জায়গাটা আমার কাছ থেকে নিয়ে নিল এবং টাকা পয়সা ফেরত দেবে। আজও পর্যন্ত সে টাকা ফেরতও দেয়নি, আমাকে জায়গাটাও ফেরত দেয়নি। আমি জীবনের ভয় ওখান থেকে পালিয়ে আসলাম উত্তরাতে। তখন আমার দোকান আস্তে আস্তে বড় হলো, ওই মার্কেটের থেকে দোকান বড় মার্কেটে নিলাম, গুলশানের 1 নম্বর ডিএমসিসি মার্কেটে এই পাশে বড় দোকান নিলাম। সেই বড় দোকান করতে 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 এক পর্যায়ে আমি হংকং, চায়না, ব্যাংকক বিভিন্ন দেশে যাওয়ার চিন্তা করতে লাগলাম এবং এক পর্যায়ে আমি যেতেও শুরু করলাম ব্যবসা। এই ব্যাপারটা আমার মার্কেটের লোকজনরা ভালো চোখে দেখলো না। একটা হিন্দু মহিলা, সে এত বড় দোকান নিয়েছে, সবচেয়ে বড় দোকানের মধ্যে আমার বড় দোকান, এসি দোকানটা ভিক্টোরি প্লাজা, গুলশান 1 নম্বর মার্কেটে। আচ্ছা, ওটা কত সালের কাহিনী? দোকানটা নিয়েছিলাম প্রায় 90-এর কিছু আগে থেকে আর কি। মার্কেটের দোকানের ভিতরে সবচেয়ে যে কটা বড় দোকান ছিল, তার মধ্যে আমারই এয়ার কন্ডিশন বড় দোকানের মধ্যে আমারও একটা ছিল। এই ব্যাপারটা এই মার্কেটে সবাই ভালো চোখে দেখে। কমোডিটি কি ছিল দোকানে, কি বিক্রি করতেন? জুয়েলারি আইটেম, ব্লাউজ, পেটিকোট, তারপরে বিভিন্ন হাড়ের মালা, বক্স, মানে বিভিন্ন জায়গায় আমি যা পেতাম সামনে তাই নিয়ে আসতাম। জয়পুর থেকে ভালো ভালো মালা টালা, এগুলো পাথরের জিনিসপত্র বেশ সুন্দর সুন্দর। আমি খুব নাম ডাক হয়ে গেল আমার। দিদির দোকান বলতে একেবারে সবাই, এলাকার সবাই চেনে। তারপরে তারপরে ফেয়ার গুলো, মানে প্রথম থেকেই আন্তর্জাতিক মেলাগুলো করতে লাগলাম বিভিন্ন জায়গায়, চিটাগাং, সিলেট, ঢাকায় 6 বার করেছি আমি, ওখানেও বেশ খুব নাম করেছি। যাই হোক, ব্যবসাটা বেশ দাঁড়িয়ে গেলাম। তখন ওই যে জায়গাটা আমাকে চৌধুরী সাহেব আমার কাছ থেকে নিয়ে নিল, আমাকে কোনো টাকা পয়সা দিল না। সেই সময় আমি আবার উত্তরা চালাবন মৌসাই গ্রামের, সে পরিচিত হচ্ছে সারা পৃথিবীর ভিতরে, সে একজন জমি জালিয়াতি নামে বিখ্যাত পরিচিত। সে তার কাছ থেকে আমি 6 কাঠা জায়গা কিনলাম। 6 কাঠা জায়গা যখন কিনলাম, তখন আমি জানি না যে জায়গাটা অ্যাকচুয়ালি জাল কিনা। তো আমি অরিজিনাল কাগজপত্র দেখেই সবকিছু দেখেই নিয়েছি, সবই ঠিক আছে, কোনো জায়গায় কোনো মারপ্যাচ নেই। সে জায়গাটা আমি ব্যাংকে মর্টগেজ রেখে সিসি লোনও করলাম, সেই টাকাতে আমি চায়না যাওয়া শুরু করলাম। এমনও মার গেছে 1 মাসের ভিতরে আমি 2 বার চায়নায় গিয়েছি, অন্যান্য দেশেও গিয়েছি। আমি কন্টেনার করতে লাগলাম বিভিন্ন লোকের লাইসেন্সের মাধ্যমে, আমার নিজেরও কিছু কাগজপত্র দিয়ে আমি ইনকাম ট্যাক্সও দেওয়া শুরু করলাম, ব্যাক লাইসেন্সও আছে, ট্রেড লাইসেন্সও আমার আছে। এভাবে ব্যবসাটা এমন ভাবে দাঁড় করালাম যে একটা মানে খুব উঁচু জায়গায় যে দাঁড়ালো। এটা সবার চোখে ভালো লাগলো না, কিন্তু সমাজের কোনো মানুষ আমাকে কখনোই কোনোভাবেই হেল্প করেনি। তো তারপর আমার কোনো
দুঃখ নেই, যেহেতু আমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি। ওই 95 সালে ওই জায়গাটা কিনলাম, কিনে আমি ওখানে বাড়ি ঘরদোর করলাম, ওখানে আমার ছেলে মেয়েরা জন্মগ্রহণ করলো, বেশ চলছিল, আমার স্বামী স্ত্রী সুখের সংসারই ছিল, খুব ভালোভাবে চলছিল। তো এর মধ্যে হঠাৎ করে যে মহানগর জরিপের সময় আসলো, তখন হঠাৎ করে আমি একটা নোটিশ পেলাম যে আমার এই জায়গাটার একজন দাবিদার আছে, মালিক হিসাবে দাবি করে আমার নামে কমপ্লেন করে একটা মামলা ঠুকে দিল। 30 ধারার মামলাতে আমি কিছুই বুঝি না, জানি না ব্যবসা সামলাবো না ছোট ছোট বাচ্চাদের সামলাবো, নাকি সংসার সামলাবো, নাকি নিজেকে সামলাবো, কি করবো আমি কি নিজেও কিছু বুঝে উঠতে পারি না। ঠিক সে সময় 30 ধারার মামলাটাই ওরা কেটে নিল, টাকা পয়সার জোরে এবং অনেক কিছু জোরে। সেই যারা কেটে দিল, যে ম্যাজিস্ট্রেট কেটে দিল, সেই আমার গোপনে ডেকে নিয়ে বললো যে আপনি পারবেন না, কারণ তাদের আছে টাকার জোর, তাদের আছে টেলিফোনের জোর, আপনি এখানে কিছুই করতে পারবেন না। পরে আমি 31 ধারা করলাম। 31 ধারায় আমাকে কিছু না জানায়, কোন কিছু না জানায়, তারা বারবার কোর্ট বদল করতে লাগলো। অনেক অত্যাচার হলো আমার এর মধ্যে। তারা কোর্ট বদল করে করে ঠিক তাদের মনোপুত কোর্টে যে তারা খারিজ করে তাদের নামে নিয়ে নিল। পরে আসা আমি আর কোনো খোঁজ খবর নিইনি। দীর্ঘ 1.5-2 বছর পার হয়ে গেছে। হঠাৎ করে কোর্টের থেকে একটা নোটিশ আসলো যে আমার নামে উচ্ছেদ মামলা হয়ে গেছে। তখন রীতিমতো হাজিরা দেই, উকিল ধরি। তারা করে কি, সে উকিলকে কিছু টাকা পয়সা দিয়ে ওই মামলাটা তাদের পক্ষে নিয়ে নেয়। এখন উকিল দেখে কি যে এই অসহায় মেয়েটাকে কিভাবে মারি, আবার টাকা লোভ বা কিভাবে সামলাই। তারা ওদের কাছে টাকাও নেই, নিয়ে কদিন মামলা টামলা চালায়, আমার কাছে কিছু টাকা পয়সা নেই, নিয়ে বলে কি যে আমার অসুস্থ, আমি আপনার মামলাটা চালাতে পারছি না, এই মুহূর্তে দিয়ে দেয় আমাকে। আবার আরেকটা উকিল ধরি, কিছুদিন ওই একই ঘটনা ঘটে, সে বলে কি যে আমার কোর্টে অনেক ঝামেলা, আমি এত মামলা করতে পারছি। এইভাবে 8-10টা উকিল আমাকে পাল্টাতে হয়। যাই হাজিরা দেই, টাকা দেই, আরো চলে আসি। এই আমার ডিউটি হতে থাকে। দীর্ঘ 8 বছর এই মামলা চলতেছে। আমি কোর্টে 8 বছর ধরে যাচ্ছি আর আসতেছি। বেশ কয়েকবার বিনা অপরাধে আমি অপরাধী হয়েছি, জজ আমাকে জরিমানা করছে। আমি কোর্টে হাজিরা দিয়েও আমি আমার হাজিরা খাতায় নাম ওঠেনি, এমনও ইতিহাস আছে। এ দুঃখের কথা কাকে বলবো? জজকে তো বলতে পারছি না, যেহেতু আমার উকিল মোতায়েন, উকিলই বলবে। উকিল বলছে না, ওই যে টাকা খেয়ে বসে আছে, বিপক্ষ পার্টির কাছে টাকা খেয়ে বসে আছে। এর মধ্যে আমার এলাকার কিছু সন্ত্রাসী লোকজন, আশেপাশের কিছু লোকজন, তাদেরকে আমি যে চিনি জানি না তা না, চিনি জানি, তারা কি করলো, তারা আমার বাড়িটাকে গ্রাস করার চেষ্টা করলো। এই বাড়িটা কোথায় ছিল আপনার? বাড়িটা এই যে চালাবনে মৌসাই গ্রামে। তো এখানে বসবাস কিন্তু আমি করছি। এর মধ্যে ভয় ভীতির কারণে আমার হাজবেন্ড মানে বিবেকানন্দ মল্লিক, উনি হঠাৎ করে মানে আমার বাচ্চা দুটোকে নিয়ে সে চলে গেল, এক প্রকার পালিয়েই চলে গেল। কিন্তু কোনো ঝগড়া না, কোনো এর আগে কত ঝগড়া ব্যবস্থা হয়েছে, কিছুতেই সে যেতে চায় না। তাকে মারলে কাটলো, সে আমাকে ছেড়ে যেতে চায় না। তারপর হঠাৎ করে কোনো কারণ ছাড়াই সে চলে গেল। সে কি আপনাকে বলতো চলো বাড়ি ছেড়ে চলে যাই? না না, এরকম বলতো না, কিন্তু আভাস ইঙ্গিতে বলতো। আমি অতটা বুঝতে পারতাম না, ভয় সে বলতে পারতো না। আর আমি তো কোনো কিছু ভয় করতাম না, যেহেতু আমি সৎ পথে চলি, সত্য কথা বলি, নিজে আয় করে ভাত খাই। ভয় করবো কাকে, কেন ভয় করবো? এরকম একটা ভাব আমার মধ্যে ছিল। আমি ধুমধারাকা কোনো অন্যায় অপরাধ কাউরে দেখলাম মেরে ধরে বসতাম, সত্যের পিছনে সবসময় লড়তাম, এরকম আর কি। তো এর মধ্যে কিন্তু আমার এই গুলশানে যে দোকানগুলো ছিল, এই দোকানের পিছনে লোক লেগে গেল। মার্কেটের তালাল নাম করে সেক্রেটারি ছিল, সে আমার পিছনে চরম ভাবে লাগলো। এই দোকান নিয়ে ওখানকার অনেক ঝামেলা মিটাইছে, অনেক জুরিস মিটিং টিটিং হয়েছে। তারপরে আমি জিতে গেছি, আমি টিকে থাকিছি। তারপর তারা দেখলো যে লিগেল হয়তো আমাকে নোটিশ দিয়ে 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 আমার দোকানটা আমাকে ছাড়িয়ে দিল। দীর্ঘ 23 বছর ব্যবসা করে আমি ওখান থেকে চলে আসতে বাধ্য হলাম ওদের অত্যাচারে। তখন আমার বাড়িতে 5-7টা ভাড়াটিয়া থাকতো, ভাড়া দিয়ে দিয়ে আমি চলতাম। এর মধ্যে ওই যে সন্ত্রাসী লোকগুলো, ওরা হঠাৎ করে আমার বাড়িটা কিনার প্রস্তাব দিল, ডেভেলপার কোম্পানিগুলো আসলো, তারা ডেভেলপ করার প্রস্তাব দিল, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা ধীরে 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 একটার পর একটা ঘুরতেই থাকলো। এক পর্যায়ে তারা আমাকে জমিটা একটা দাম বললো, আমার সঙ্গে দুর্ব্যবহার করলো, আমাকে মারধর করলো এবং আমার বাড়িতে যে ভাড়াটিয়াগুলো ছিল তাদেরকে তুলে দিয়ে ওই সন্ত্রাসীদের মন মতো ভাড়াটিয়া আমার বাড়িতে তুলে দিল। আমি কিন্তু কিছুই বলতে পারবো না যে এই ভাড়াটিয়া গুলো তাদের ভাড়াটিয়া। তারা এসে আমাকে ভাড়াও দিল 1 মাস। দ্বিতীয় মাসে মাঝামাঝি যে অর্ধেক ভাড়া দেওয়ার পরে তারা বললো যে আমি আপনাকে ভাড়া দেবো না। কেন ভাড়া দেবেন না? কে বাড়ি তো আপনার না, আপনি তো আমাদের মতো ভাড়াটিয়া। তা আমি ভাড়াটিয়া মানে তা কাকে, আমরা তো নুনুরের ভাড়াটিয়া। এইভাবে তারা একটা ভাড়া রসিদও তৈরি করলো, তৈরি করে সবার হাতে হাতে দিয়ে দিল। এখন আমি ওই বাড়ির ভাড়াটিয়া হয়ে যাচ্ছি। এখন তারা রাতের অন্ধকারে কখনো অত্যাচার তো করতেই লাগলো, কখনো মারধর, কখনো মানে একদিনকের ঘটনা বলে আমি কোর্টে হাজিরা দিয়ে আসছি। আসার পরে ওই বাড়ির যে ভাড়াটিয়া তারা আমাকে নিচে ফেলে দিয়ে 4 জনে 4টা হাত পা ধরলো, ধরে আমার মাঝখানে এমন ভাবে লাথি দিল, এমন ভাবে মানে মারলো যে আমি প্রায় 1.5-2 বছরের মতো আমি সোজা হয়ে হাঁটতে পারিনি। ঠিক সেই ব্যথার চোটে আমি হাঁটতে পারছি না, কুকাইতেছি। আমি হাসপাতালে যাব তার কোনো
পথ খোলা নেই, আমার কাছে এমন টাকা পয়সা নেই যে আমি তাদের চিকিৎসা করবো, একটা ট্যাবলেট এনে খাবো, তার মধ্যে থানায় যাওয়া আসা এরকম শক্তি আমার নেই। এই পর্যায়ে হয়ে গেছে। রাতের অন্ধকারে সাইনবোর্ড টাঙাই দিছে, মুক্তি নামে একটা পত্রিকাতে আমার নামে লিখলো কি আমি নারী পাচারকারী, আমি মাদক দ্রব্যাসক্ত, কখনো কখনো আমি রিভলভার নিয়ে তাদেরকে তাড়া করি, আমি নারী ব্যবসা করি, ইত্যাদি ইত্যাদি আমার নামে কমপ্লেন হতে লাগলো। তারা বহু টাকা পয়সা খরচ করতে লাগলো। আমার শোনা কথা তখনকার ওসি সাহেবকে প্রায় 8 লক্ষ টাকা দিয়ে তারা তাদের ফেভারে কাজ করাতে লাগলো। আমার কোনো কথাই তারা শুনতে চায় না, আমি থানায় গেলে চায় না, মামলা যেটি কিছুই নিতে চায় না। আমি একটা জড় পদার্থের মতো হয়ে গেলাম, আমি ঘর থেকে বেরোতে পারি না, আমাকে খেতে দেয় না, মানে খাবার যে আনবো, চাল ডাল আনবো, এই সুযোগটুকু তারা দেয় না। আমার গ্রিলের সময় সবসময় পাহারা থাকে, আমি যেন ঘর থেকে বেরোতে না পারি। আমি তালা বন্ধ করে ঘরের ভিতর সারা দিন কাঁদি, একদিক ছেলে মেয়ের জন্য কাঁদি, একদিক স্বামী হারানোর যন্ত্রণা, ব্যবসা হারানোর যন্ত্রণা, ওদিকে এই বাড়ি হারানোর যন্ত্রণা। আমি কি যে করবো আমি কিছু বুঝতে পারি না। তার মধ্যে এই ভাড়াটিয়াদের যন্ত্রণা, তার মধ্যে না খেয়ে থাকার একটা যন্ত্রণা, না খেয়ে থাকতে থাকতে শুকাতে শুকাতে আমি একদম কাঠির মতন হয়ে গেলাম এবং আমার জন্ডিস হয়ে গেল। এমন ভাবে এমন অবস্থা হলো যে আমার উঠে দাঁড়ানোর আর কোনো ক্ষমতা ছিল না। কি দিয়া ভাই, তারপরও আমি শক্তি হারাইনি, মনের শক্তি, আমার দেহের শক্তি সব শেষ হয়ে গেল, কিন্তু আমি মনের শক্তিটা হারাইনি। না, আমি সংগ্রাম করবই, এ বাড়ি আমার, আমি আমার জীবনের সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে আমি দীর্ঘ 30 বছরের পয়সা দিয়ে আমি এই জায়গা কিনছি, আমি ছাড়বো না। আমি ওখানে গেতে বসে থাকলাম। তারপরে আমি সাংবাদিক সম্মেলন করলাম, সেখানে যে সাংবাদিকরা বড় বড় পত্রিকাতে কিছু লেখালেখি করলো, ছোট ছোট পত্রিকাতেও কিছু লেখালেখি করলো, যাক সেগুলো আমার কাছে রয়ে গেছে, আছে। এভাবে আমার জীবনটা চলতে লাগলো। এরকম করতে 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 এক সময় যখন এরকম কথা উঠতে লাগলো যে আমি খুব খারাপ, হ্যান ত্যান, আমাকে ওখান থেকে উচ্ছেদ করার জন্য অনেক কিছু চলছে, তখন উত্তরার জোনের যে এসপি সাহেব তো উনি এই ব্যাপারটা হস্তক্ষেপ করলেন। এক সময় এসপি সাহেব এলাকার কিছু গণ্যমান্য লোক নিয়ে আমার বাড়িতে গেল। সে লোকদের জিজ্ঞাসা করা হলো যে আপনারা এই মহিলাকে চেনেন? সবাই বললো হ্যাঁ চিনি। এই মহিলাকে? এই বাড়ির মালিক। সবাই করলো। তখন ওসি সাহেবকে বললো এসপি নেওয়াজি যে কি ওসি সাহেব, আপনি এই মহিলা বলে খারাপ, এই মহিলা বলে বাড়ি না, এই মহিলা বলে কিছুই না, তাহলে এখন তো সবাই সাক্ষী দিচ্ছে, আপনি দেখেন। ওসি সাহেব তখন সেখানে ছিল, দেখেন সবাই তো সাক্ষী দিচ্ছে, সবই তো তার, কি ব্যাপারটা কি? সে মাথা ঝাঁকালো, যা হোক সে চলে আসলো সেখান থেকে। তারপরে ডিসি সাহেব ডাকালো। এর মধ্যে ওই যে যারা জমির ব্যাপারে মামলা করছিল, এরা আবার এই মামলা চলাকালীন অবস্থায় জমিটা এক জায়গায় বায়না করছে, 2 জায়গায় রেস্টি বায়না করেছে। সে রেস্টি বায়না করলো এক লোকের কাছে, সে মেজর আজাদ বলে আমার কাছে পরিচয় দিল, কিন্তু আসলে সে সিনিয়র ইঞ্জিনিয়ার। সেই লোক যে আমার পিছনে লাগলো, যে আমার বাড়ি ডেভেলপ করবে, আমার বাড়ি কিনবে, আমাকে হ্যান করবে ত্যান করবে বলে আমার কাগজপত্র উকিলের কাছ থেকে আনা সবকিছু আত্মসাৎ করলো। কিছু টাকা পয়সা প্রায় 25,000 টাকার মতো আত্মসাৎ করলো। করার পরে হঠাৎ করে একদিন সেই মেজর আজাদ নামধারী লোকটা আমাকে কিডন্যাপ করলো। ভোরবেলায় আমার দরজা থেকে আমাকে তুলে নিয়ে চলে গেল গাজীপুর জেলখানা রোডের শেষ মাথায়। যাক সেখান থেকে আমি অনেক কষ্টের বিনিময়ে, অনেক কথার বিনিময়ে সেই এলাকার লোকজন, সেই বাড়ির লোকজন জানলা দিয়ে কিভাবে আমার কথা শুনতে পায়, তারা আমাকে বের করে বাসে তুলে দিল। আমি র্যাবে 1 এসে নামলাম, নেমে সবকিছু জানালাম। তো সেই লোকটা সম্বন্ধে আর আমি কিছুই জানি না। থানায় গেলাম মামলা করার জন্য, আমার মামলা নিল এবং উল্টে আমাকে শাসাতে লাগলো। এর মধ্যে কে বা কারা আমি জানি না, পরিচিত কেউ হতে পারে। সমকাল পত্রিকাতে আমার একটা ঘটনা তুলে ধরলো যে সংখ্যালঘু একজন মহিলা থানায় যে সে মামলা করতেছে, মামলা কিডন্যাপের মামলা করতে পারছে না। আপনার কাছে কপি আছে এটা? পত্রিকা, হ্যাঁ পত্রিকা আছে, হ্যাঁ কপিটা আছে। প্রিয় শ্রোতা, আমরা কপিটা দেখছি এই মুহূর্তে। রিপোর্ট করা হয়েছিল, সেই রিপোর্টটি আমরা এই ঘটনার সত্যতা প্রতিপাদন করার স্বার্থে, আমরা বলছি না যে ঘটনাটা আসলে সত্যি না মিথ্যা, আমরা এ ধরনের রিপোর্ট হয়েছে এবং উনি যেগুলো বলছেন সেটা সত্য। ওকে, তারপর তো পত্রিকাতে সবকিছু ফ্ল্যাশ হওয়ার পরে মিডিয়ার লোকজন আমাকে ঘিরে ধরলো। তখন আমি যাই না, আমি তখনও থানায় বসে যে আমি মামলা করতে, রাত 12টা বাজে তখন। সেই সময় আমাকে মিডিয়ার লোকজন আমাকে ফোন করলো যে আপনি সাবিত্রী মল্লিক? আমি বললাম হ্যাঁ। আপনি কোথায় আছেন? আমি এই মুহূর্তে থানায় আছি। আপনি বাসায় আসেন, আমরা মিডিয়ার লোকজন আপনার সঙ্গে দেখা করতে আসছি। আপনার একটা মামলা করতে চাচ্ছেন? আমি হ্যাঁ মামলা করতে চাচ্ছি। তো আমি বললাম যে আমি থানায় আসি। আপনার তাহলে থানায় আসেন। ওটা থানায় গেল। থানায় যে ওসি সাহেবের 2 পাশে এরকম স্ট্যান্ড দেওয়া, স্ট্যান্ড ফিট করলো, 2 পাশে ক্যামেরা ফিট করলো এবং ওসি সাহেবকে জিজ্ঞাসাবাদ করলো কেন এই মহিলার মামলা আপনারা নিচ্ছেন না, কি কারণ, তার জবাবদিহি করতে লাগলো। তখন এক পর্যায়ে ওসি সাহেব সেই মামলাটা নিল। যাক মামলা এখনো চলতেছে। সেই কিডন্যাপকারী
আজাদ ধরা পড়লো। কিভাবে ধরা পড়লো? সে আরেকটা অকারেন্স করতে যে সেখানে ধরা পড়লো। তখন কথায় কথায় বেরিয়ে গেল যে এই লোকের নামে আরেকটা মামলা আছে, এক মহিলা করছে, হিন্দু মহিলা। কে? সাবিত্রী মল্লিক। কোথায়? দক্ষিণখান থানায়। তখন দক্ষিণখান থানাকে তার সাথে যোগাযোগ করলো। এরপরে সে যেখানে চাকরি করে সেখান থেকে লোকজন গাড়ি নিয়ে আমাকে বাসায় আসলো এবং আমার সবকিছু শুনলো এবং আমাকে তুলে নিয়ে গেল। ইভেন আমার বাড়ি বাসার নাম করে একটা ভাড়াটেকে তুলে নিয়ে গেল। তুলে নিয়ে যাওয়ার পরে সব কথা শুনলো, 10-12 জন লোক দাঁড় করে দিল, দিয়ে বললো বলেন এর মধ্যে কে সেই আজাদ। তো আমি বললাম যে এইটা সেই আজাদ। তারপর আমাকে নিয়ে আর ঘরে রেখে দিল, বাসার নামে ছেলেটাকে আনলো, তাকে বললো বলো তো আজাদ কে। তখন সেও দেখাই দিল যে এইটাই সে আজাদ। তো দুজনে শনাক্ত করলাম। সাথে সাথে ওসি সাহেবের সামনে ওই আজাদ নামের লোকটা আমার সম্বন্ধে খুব খারাপ বিহেভ করলো। আমি 2-4-5 সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে দেখলাম ওসি সাহেব তার কোনো প্রতিবাদ করলো না। তখন আমার সেন্টিমেন্টে লাগলো যে প্রতিবাদ করলো না, এর প্রতিবাদ আমিই করব। তখন আমি পায়ের থেকে জুতা খুলে ওসি সাহেবের সঙ্গে ওই আজাদকে মারতে গেলাম। সবাই টাকায় দিল। তারপরে ওই ওসি সাহেব তার মোবাইল, তার কাগজপত্র সবকিছু আমার সামনে কিনে নিল, কিনে তাকে আটকে রাখলো। একসময় আমি চলে আসলাম। তারপরেও তারা 2-1 বার আসছে আমার কাছে, আমি গিয়েছি, কথাবার্তা বলেছি। এরপরে মামলা চলতে লাগলো। তার ওয়াইফ আমার কাছে আসলো, আমার হাতে পায়ে ধরলো, আমাকে 50-60 হাজার টাকা সাধলো। আমি ঘুষ খেলাম না। আমি বললাম না, আইনে যা হবে এই শাস্তি আমি তাকে পাবো, কারণ সে আমার মতো একটা অসহায় মেয়েকে এইভাবে তুলে নিয়ে গেল কেন। যাই হোক, এখন সে মামলাটা চলমান অবস্থায় আছে। এর কিছুদিন পরে এই সন্ত্রাসীরা, আমার একটা বান্ধবী, তার নাম হচ্ছে সীমা আমার বাড়িতে আসা যাওয়া করতো। এই সন্ত্রাসীরা করলো কি, এই সীমাকে অনেক টাকার লোভ দেখায় তাকে দিয়ে আমাকে কিডন্যাপ করলো। কিভাবে কিডন্যাপ করলো? হঠাৎ করে ওই সীমা জন্মদিনে দাওয়াত করে আমাকে নিয়ে যে আমাকে অজ্ঞান করে গাড়িতে তুলে ময়মনসিংহ গফরগাঁর কোন এক জায়গায় নিয়ে আটকে দিল। সেখানে 2.5-3 দিন অজ্ঞান অবস্থায় থাকার পরে তখন আমি বুঝতে পারলাম যে আমি কিডন্যাপ হয়ে গেছি আবারও। তো আমার বাড়িতে যারা ওই যে ভাড়াটিয়া ছিল, একজনের নাম ছিল আনোয়ার, তার নামে মামলা আছে। আমি খুব আরামে ঘুমাচ্ছি নতুন লেপ গায়ে দিয়ে, কি মজা লাগতেছে ঘুমাইতে। তো ওই আনোয়ার হঠাৎ করে উঠে আমার বুকের পারে বসে মুখের মধ্যে কিছু কাপড় চোপড় গুজে দিল। আর আমার কাছে কিছু টাকা ছিল, আমি গ্যাস বিল, কারেন্ট বিল, পানির বিল দেওয়ার জন্য কিছু টাকা সঙ্গে রেখেছিলাম। সেই টাকাগুলো নিয়ে গেল, আমার ব্যাগটা নিয়ে গেল, আমার মোবাইল নিয়ে গেল, আমার ওই সমস্ত কারেন্ট বিল, গ্যাস বিলের কাগজপত্র নিয়ে গেল, আমার হাতে 2টো আংটি ছিল নিয়ে গেল, আমার গলায় চেন ছিল নিয়ে গেল, পায়ে মল ছিল নিয়ে গেল, সব তারা খুলে নিয়ে গেল। আমি কিছুই বলতে পারলাম না। তখন আমি একটু জ্ঞান হওয়ার পর আমি বুঝলাম যে আমাকে কিন্তু বাঁচতে হবে। পাশেই নদী, ওরা দলিল টুলিল এনে রেখেছে, আমাকে সই করাবে, রেখে আমি বস্তার মধ্যে ভরে নদীতে ফেলে দেবে। তখন আমি কি করে বাঁচবো? দেখি যে উপরে একটা তাকের পরে একটা বই, আর ঠিক বইয়ের পাশেই দেখি একটা কলম। ফট করে বইটা আমি নিচে নামালাম, নামাই বইয়ের একটা কোনা ছিঁড়ে 2টো জায়গায় লিখলাম, এক আমাকে বাঁচান, আমাকে বাঁচান। দেখি আমি 2টো চুপ করে আসি। এর মধ্যে জানলার কাছে একটা মহিলা এসে দাঁড়াইছে। তখন আমি চোখের ইশারায় কাগজটা ফেলে দিয়ে বললাম এই কাগজটা তোলেন, ইশারায় বললাম, সে কাগজটা তুললো। আর একটা মহিলা ঘরে আমাকে দেখতে আসছে, ঢাকার থেকে মানুষ আসছে, হিন্দু, বেড়াতে গেছি দেখে আমার যে পাশে দাঁড়াইছে। তখন কিন্তু ওই সীমার বড় বোনটা কিন্তু ওখানে আমার সঙ্গেই আছে, সীমাও আছে কিন্তু আমার কাছে নেই, দূরে কোথাও আছে। তার হাতের মুঠার মধ্যে কিন্তু আমি ওই আর বাকি কাগজটুকু দিলাম। দেওয়ার পরে তাকে ইশারা করলাম আপনি যান চলে। শেষ চলে গেল। যে ওই মহিলা দুটোই কিন্তু অন্যান্য লোক যারা তার স্বামী টামি বা ভাই ছেলে মেয়েদের দেখাইছে, তখন তারা বুঝতে পারলো যে এই মহিলাটা এই কথা লিখছে, আমাকে বাঁচাও, নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে। তখন তারা থানায় ফোন করলো। থানায় রাত্রে 2:30টার সময় লোক আসলো, এসে হাতে নাতে একেবারে ধরলো। ধরার পরে ওই মহিলাটাকে খুব মারধর করলো, 2-4টা বাড়িটারি দিল। আমি বললাম যে আপনারা মারামারি করেন না। তখন আমার একটু জ্ঞান আসছে, কিন্তু খুব বেশি না। আমি বললাম মারামারি করেন না, আপনারা কেন আসছেন সেটা বলেন। তখন বললো যে চলেন আপনাকে নিতে আসছি, আপনার কি হয়েছে আমি সব খুলে বললাম। তো থানার থেকে লোকজন ট্রলারে করে নিয়ে গেল। থানার কাছে একটা মহিলা মেম্বারের বাড়িতে আমাদের রাত্রে থাকতে দিল। সকালবেলা চেয়ারম্যান আসলো, বিচার বসে সবকিছু শুনলো। শুনে মহিলাকে নিয়ে গেল থানায়, আর আমাকে কিছু লোকজনের সঙ্গে ঢাকায় পাঠিয়ে দিল। ঢাকায় আসার পরে গুলশান থানায় মামলা করতে গেলাম, কিন্তু আমার মামলা নিল না। পরে এক সাংবাদিক এবং আর একটা লোকের মারফত, ওই সেই আলীর মারফতে অনেক কষ্ট করে 2 দিন ঘোরার পরে আমি মামলা করতে সক্ষম হলাম। এখন সীমা জামিনে চলে আসছে, ইচ্ছা করলে তাকে ধরতে পারতো। আরো তারপর অনেককে জানিয়েছে, অনেকের দরজা নক করেছে, অনেকের কাছে গিয়েছে, অনেক কান্নাকাটি করেছি, কিন্তু কোথাও আমি কারো কাছে কোনো ঠাঁই পাইনি। সমাজের মানুষ আমার বাউন্ডারির উপর দিয়ে দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় যে আমাকে মারতেছে, তারপরে কেউ আগায় আসেনি। যে একটা মহিলা একা, সমাজের কেউ আমাকে আগায় আসেনি, কেউ আমাকে সহযোগিতা করেনি এলাকার। আবার কখনো কখনো সহযোগিতা করছে, কিন্তু 2টো ভাগে এই মানুষগুলো বিভক্ত হয়ে গেছে। একটা সন্ত্রাসী গ্রুপ, তারা সবসময় আমাকে ছায়ার মতো ঘিরে রেখেছে, তারা আমাকে কোনো সহযোগিতা করেনি। আর যারা সহযোগিতা করতে চায়, করবে, তারা আমার ধারে কাছে আসতে পারেনি। তারা দূর থেকে শুধু দেখেছে আর হাই হুতাশ করছে। এছাড়াও একটা রিকশাওয়ালা থেকে শুরু করে এমন কোন জায়গায় নেই যে আমি যাইনি, যেখানে শুনেছি যে সে একজন এলাকার বিচারক, চেয়ারম্যান বলেন, কোন ক্লাব বলেন, বহু জায়গায় গিয়েছে আমি।
আরো অনেক, সেগুলো আমি এই মুহূর্তে মনে করে বলতে পারছি না। প্রিয় শ্রোতা, আমরা একটু থামাচ্ছি মাধবীদি। সেটা হচ্ছে যে পুরো গল্পটা তো মোটামুটি এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছে এবং আপনার বাড়ির মামলাটা এখনো চলছে। হ্যাঁ, এখনো চলছে। ওকে, পুরো গল্পটা শোনার পরে আমরা বেশ কিছু প্রশ্ন হাতে পেয়েছি, আমরা সেই প্রশ্নগুলো আপনাকে এক এক করে করব। একটা হচ্ছে যে আপনার ফ্যামিলির দিকে একটু যেতে চাই। আপনার বাড়ির তো মামলাটা এখনো চলছে এবং আপনি বলছেন যে পুরো পৃথিবীর কেউই আপনার সাথে নেই। আপনি একজন সংখ্যালঘু হিসেবে, একজন হিন্দু নারী হিসেবে যে সহযোগিতাটুকু পাওয়ার কথা ছিল, পত্রপত্রিকা, সাংবাদিক সবকিছু মিলিয়ে পুরো সোসাইটির কাছ থেকে আপনি সেই সহযোগিতাটুকু পাননি। আমরা এখানে জীবনের গল্প প্রচার করছি, আমরা জানি না এটা কতটুকু সহযোগিতা আপনাকে করতে পারবে। আমরা সবসময় বলে থাকি যে হ্যালো 920 ইজ ওপেন প্ল্যাটফর্ম ফর অল। আপনি যাদের এগেইনস্টে বলছেন তারা এসেও এখানে কথা বলতে পারে যদি তাদের কোনো কিছু বলার থাকে আপনার এগেইনস্টে। কিন্তু এখানে মূল কথাটা হচ্ছে প্রত্যেকের জীবনটাকে এখানে তুলে ধরা হয়। আমরা আজকে এখানে একটা জিনিস দেখলাম যে এমন একজন মানুষকে আমরা এখানে তুলে ধরেছি, সেই মানুষটি নিজের সংকল্প, নিজের স্বাধীনচেতা মনোভাব, নিজের অনেক অনেক বেশি পরিশ্রমী সত্তা সবকিছু কাজে লাগিয়ে সে একটা চরম সাফল্যের পর্যায়ে গিয়েছিল। চরম সাফল্যের পর্যায়ে গিয়েও রিলিজিয়ন বলেন কিংবা সোসাইটি বলেন, পরিবার বলেন, সবকিছু মিলিয়ে সে এমন একটি অবস্থায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে আসলে সাফল্য কাঁধে থাকার পরেও সেটা আসলে সাফল্যের দিকে তাকে নিয়ে যাচ্ছে না। এই জায়গাটা থেকে বের হবার জন্য আসলে কি করা উচিত, সে জায়গাটা থেকে পুরো গল্প যারা শুনেছেন তারা নিজেরাই কমেন্টস করতে পারবেন, বলতে পারবেন। কিন্তু আমরা কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছি। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যে প্রথম 2 সন্তান যাদের কথা আপনি বলছিলেন, লাকি এবং পপি, তার সাথে কি আপনার যোগাযোগ আছে এখন? হ্যাঁ, যোগাযোগ আছে। তারা আমার বাসায় তার স্বামীদের সঙ্গে করে নিয়ে মাঝে মাঝে আসে বেড়াতে। ইদানিং একটু কম আসছে, আগে সবসময়। ওরা তো এখন পর্যন্ত মুসলমানই আছে? হ্যাঁ, মুসলমানই আছে। মুসলমান ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। আমার 2 মেয়েরই খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের আশা নিয়েও সমাজে কথা ওঠে। সমাজের লোক জানে না যে এরা আমার জামাই, আমার মেয়ে। তারা মনে করে যেটা অন্যরকম একটা ঘটনা। যখন আমার জামাই মেয়েরা আমার বাড়িতে আসে, আমি পদ্মা টদ্মাগুলো টেনে দিই, আমি একটু সাবধানে চলাফেরা করি, কথা টথা কম বলি, কোনো হইচই চেঁচামেচি করি না। তারা 2-3 ঘন্টা থাকে, ঘরের ভিতরে চুপচাপ থাকে, শুয়ে থাকে, বসে থাকে, গল্পগুজব করে, তারপর একসময় খাওয়া দাওয়া করে চলে যায়। এই ব্যাপারটা সমাজের চোখে একটা অন্যরকম দৃষ্টিতে তারা দেখে। তারা মনে করে যে আমি বুঝি খুব একটা খারাপ চরিত্রের মানুষ, আমার বাসায় বুঝি আমি এগুলো ব্যবসা করি, এরকম কিছু তারা ভাবে বলে আমার ধারণা। এবং আমার তখন খুব কষ্ট লাগে যে সমাজের মানুষ আমাকে কোনো হেল্প করে না, আমার পাশে এসে দাঁড়ায় না, আমাকে সান্ত্বনা দেয় না, আমার কোনো বন্ধু বান্ধব তৈরি হলো না, অথচ আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে গেল। তারপরে তারা কেউ আমাকে সান্ত্বনা দেয় না। আবার আমাকে জিজ্ঞেস যদি করে কেউ সমাজের ও কেমন ইঙ্গিতপূর্ণ যে এরা কারা, তখন আমি বলি যে হ্যাঁ পরিচিত। আমি বলতে চাই না, বলতে গেলে অনেক কথা বেরিয়ে যাবে। ও তাহলে আপনি মুসলমান ছিলেন, এরা তাহলে মুসলমানের সন্তান, ইত্যাদি ইত্যাদি বলবে, কথাগুলো ছড়াছড়ি হবে একটা মানুষ। এই সমস্ত কারণে আমি কথাগুলো ভাঙতে চাই না। তারা আরো সন্দেহ করে, মনে মনে ভাবে ও তাহলে দিদি তাহলে এই ব্যবসায় বুঝি করে। এবং ওসি সাহেবকে ফোন করে করে ওই সন্ত্রাসী গ্রুপের লোকগুলো এই সমস্ত কথাগুলো তার কানে তুলতে থাকে এবং তার সত্যতা প্রমাণের জন্য তারা পত্রিকাতেও পর্যন্ত এই ধরনের ঘটনা দিছে। আচ্ছা, আপনার সেকেন্ড হাজবেন্ড যিনি ছিলেন বিবেকানন্দ মল্লিকের সাথে তো আপনার 2 সন্তান ছিল? হ্যাঁ, 1 ছেলে 1 মেয়ে। 1 ছেলে 1 মেয়ে। তারা দৃষ্টি ও সৌরভ, তারা তার বাবাই নিয়ে গিয়েছিল। তার বাবা যখন পরে বিয়ে করে, সে ঘরে যখন বাচ্চা হওয়ার সময় হয়, তখন এই ছেলে মেয়ে দুটো, যেহেতু যাকে বিয়ে করে সেই মহিলাটার বয়স খুব বেশি না, 20-21 হবে, আমার মেয়ের থেকে একটু বড়, এবং তার আগেও 2 বিয়ে হয়েছিল। আর আমার হাজবেন্ডের বয়স বর্তমানে ধরেন 55 মতো চলে গেছে। তো এই মেয়েটা আমার মেয়ে ছেলে মেয়েকে সহ্য করতে পারে না। আমার ছেলে মেয়ের মুখের থেকে শোনা, তারা তাদেরকে টর্চার করে, খাওয়া চলাফেরা উঠা বসা টর্চার করে। এক পর্যায়ে আমার ছেলেকে দিল্লিতে পাঠিয়ে দেয় আর মেয়েটা আমার কাছে চলে আসে। তারপরে আমার ছেলেটাও আমার কাছে চলে আসে, আমার কাছে আসে, পড়াশোনা করতেছে। তাদেরকে নিয়ে আমার এখন সবচেয়ে বড় ভয় যে কখন জানি আমার এই মেয়েটাকে কিডন্যাপ করে। এত সুন্দর ফুটফুটে মেয়ে, ঠিক ওর বাবার মতো হয়েছে দেখতে, পুতুলের মতো চেহারা। এই মেয়েটাকে যদি নিয়ে যে 2-4-5-10 জনে রেপ করে, আমার কিছুই করার থাকবে না। আমি খালি একটা জিনিসই করতে পারবো, হাউমাউ করে কাঁদতে পারবো। আমাকে যখন কিডন্যাপ করছে তখনই কেউ এগিয়ে আসেনি। আমি 8 বছর এইভাবে যন্ত্রণা সহ্য করেছি, কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। তো আমার ছেলে মেয়েকে তুলে নিয়ে যাবে বা তাদেরকে রেপ করবে বা মেরে ফেলবে, তখনও কিছু হবে না। তবে এসপি নওয়াজি সাহেবের কাছে আমি ঋণী। তিনি যদি ওই সময় আমার হাল না ধরতো, আমার বাড়িতে না যেত, তাহলে হয়তো আমি আজকে আপনার এই প্ল্যাটফর্মে আসতে পারতাম না, কোনো অবস্থাতেই না। আমরা তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি যতটুকু বুঝলাম আপনার গল্পটা শোনার পরে যে আপনি পুরোপুরি গার্ডিয়ানলেস একজন মানুষ। একদম গার্ডিয়ানলেস শুধু না, আমি আসলেই অসহায় এবং একেবারেই এতিম। পৃথিবীতে আপন বলতে আমার এখন আর কেউ নেই। এ কথাটা আমি কোনো জায়গায় বলতে গেলে তাও শুনতে চাই না। আমি যে অসুস্থ, আপনি আমাকে দেখে কিছুটা বুঝতে পারছেন। সবাই জানে যে আমি খুব ট্যালেন্ট, আমি খুব বুদ্ধিমান। আমি এখন স্বীকার করি যে আমি কত কিছুই না জীবনে করেছি। এখন ভাবার সময় পেয়েছি, ভাবি যে আমি এক জীবনে এতটা করলাম কিভাবে, কখন করলাম, কিভাবে করলাম।
তো আমি মনে করি আমার নিজের ব্যক্তিগত ধারণা যে আমি সৎ পথে চলি, সত্য কথা বলি। যেমন আমাদের ভিতরে আছে যে ব্রাহ্মণকে প্রাধান্য দেওয়া হয়। ব্রাহ্মণ অর্থ যার আছে ব্রহ্মত্ব জ্ঞান, সেই ব্রাহ্মণ। যে সৎ, যে সত্য কথা বলে, সৎ পথে চলে, তার কথাই কাজে লাগে। আর আমি কখনো এই যে আমার মামলাগুলো চলছে, আমি এই দাঁড়িয়ে যে কিছু বলবো তারও বলার কোনো নাই। মানে ওই উকিল যা প্রশ্ন করবে ঠিক তারই জবাব দিতে হবে। সে যেটুকু জানলে জবাব দাও, না জানলে না বলো, হ্যাঁ জানলে হ্যাঁ বলো, না জানলে না বলো। আমি যে কিছু বলবো সে কথা কেউ শুনে না। যেখানে আমার দলিল আছে, ব্যাংকে মর্টগেজ আছে, আমার নামে গ্যাস, কারেন্ট, পানি, ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স সবই আমার আছে। আপনার বিজনেসের কি অবস্থা এখন? বিজনেস এখন নাই, বিজনেস করি না, যে তা করি, ছোটখাটো করে করছি, এখনো আবার শুরু করেছি। তো আগের মতো করে অত বড় করে করার শক্তি বা মনোবল আমার মনে হয়। ছেলের বয়স কত? ছেলের বয়স 15-তে পড়লো। ও কি করছে এমনিতে? ক্লাস 8-এ পড়ে, মেয়ে ক্লাস 10-এ পড়ে। প্রিয় শ্রোতা, আমরা জানি যে আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি এবং আমরা জানি যে সংখ্যালঘু সংখ্যাগুরুর একটা ব্যাপার রয়েছে এই সমাজে। আমরা সেটাকে যতটাই অস্বীকার করি না কেন, আমরা একটা নারীর গল্প এখানে তুলে ধরেছি, একটা নারীর জীবন এখানে তুলে ধরেছি এবং 50 বয়সের এই নারীটি জীবনে যত সংগ্রাম করেছেন, সেই সংগ্রামগুলো দিয়ে যা অর্জন করেছেন, সেই অর্জিত সম্পত্তি শেষ পর্যন্ত তার হাতে থাকবে কিনা সেটা নিয়ে সে নিশ্চিত নয়। আমরা এই গল্পটা আপনাদের সামনে আজকে বলেছি। আজকে আপনারা এই গল্পটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন। আমাদের এখানে কিন্তু আমরা মোটেও প্রুফ করবার চেষ্টা করিনি যে আসলে প্রপার্টি তার নাকি তার না। আমরা শুধু স্ট্রাগলটাকে তুলে ধরেছি। যাদের এগেইনস্টে তিনি কমপ্লেন করেছেন তারা এখানে এসে বলতে পারেন, তাদের জন্য এটা একটা ওপেন প্ল্যাটফর্ম। ওকে মাধবীদি, আপনার কি আর কিছু বলার আছে শেষে? আমাদের শ্রোতাদের জন্য সময় হাতে খুবই কম। এটুকু বলতে চাই যে সমাজের কাছ থেকে আমি এরকম বিহেভ কেন পাচ্ছি? আমি তো এদেশেরই নাগরিক। যেখানে জানে সবাই বলে আপনি চলে যান, আপনি জায়গাটা বিক্রি করে দিন। আমি যাব কোথায়? এদেশেরই তো সন্তান আমি কোথায় যাব? তা আমাকে কি ইঙ্গিত করে? আমি আমার অধিকার আদায় করে নিয়ে আমি এখানে থাকতে চাই, বাঁচতে চাই। আমি ভিক্ষাবৃত্তিকে ঘৃণা করি, আমি ভিক্ষা করে বাঁচতে চাই না। আমি আমার অধিকার পেতে চাই এই সমাজের কাছ থেকে, সমাজের মানুষের কাছ থেকে। আর এই বাড়িটা চলে যাওয়া মানে আমি আমার এই দুটো বাচ্চাকে নিয়ে গলায় দড়ি, 3টে ফ্যানে গলায় দড়ি দিয়ে মরা অথবা বিষ খেয়ে মারা এবং মরা ছাড়া আর কোনো গতি নেই, কোনো পথই নেই। যেহেতু আমার কোনো বন্ধু বান্ধব নেই, কোনো আত্মীয় স্বজন নেই, আমার ছেলে মেয়ে আর তার বাবার কাছে আর ফিরে যেতে চায় না। তার বাবা কোনোদিন কখনো একটা ফোন করে বাচ্চাদেরকে জিজ্ঞেস করে না তোরা কোথায় আছিস, কেমন আছিস। আমাকে তো জিজ্ঞেস করেই না। আমি তাকে 6 বার আনতে গিয়েছি, সে আসেনি। সে বলছে না আমি আর ঢাকায় যাব না। আমার অপরাধ কি? আমার স্বামী যে চলে গেল, আমার কি অপরাধে চলে গেল? আমার রাগ বেশি, ঠিক আছে, কিন্তু আমার গুণ তো সেই নিজেই বলে যে আমার 99টা গুণ, একটা দোষ আমার রাগ বেশি। 99টা গুণের জন্য কি একটা দোষ ক্ষমা পেতে পারে না? কেন আমার স্বামী আমার সঙ্গে এরকম করলো? আমি শুধু একটা কথা তার কাছে বারবার গিয়েছি, তাকে আনতে গিয়েছি আর বারবার জিজ্ঞেস করেছি আমার কি অপরাধ, তুমি বলো, আমি মনকে বুঝ দেবো যে আমি সেই ছিদ্র দিয়ে বেরিয়ে আসবো বা ঢুকবো যে আমার স্বামী এই অপরাধে গেছে। কিন্তু সে বলে গ্রামের লোকজনও জিজ্ঞেস করেছে কেন তাকে ফেলে আসলে, কেউ বলতে পারে না যে আমাকে আমার কোন অপরাধের জন্য সে আমাকে ফেলে চলে গেল, কেন আবার সে বিয়ে করলো। আমি এখন বর্তমানে চাই যে এই দেশের আইনগুলো, আমার আইনের লোকগুলো আমার পাশে এসে দাঁড়াক, তারা তদন্ত করে দেখুক কোনটা সত্য কোনটা মিথ্যে। যদি সত্য হয় তাহলে আমি সেভাবেই তাদের কাছ থেকে কিছু আশা করব, যদি মিথ্যা হয় আমি দরকার হলে দেশ ছেড়ে চলেই যাব। সত্য হয় তাহলে আমার বাড়ি, আমার সন্তান আমার বুকে থাক, ভালোভাবে থাক, আমার বাড়ি আমারই থাক, আমি বাঁচতে চাই এবং সুন্দরভাবে। প্রিয় শ্রোতা, প্রশ্নটা আমরাও আপনাদের কাছ থেকে রাখতে চাই যে মাধবীদি এদেশেরই সন্তান, এদেশেই জন্ম হয়েছে তার, সে কি দেশে থাকবে নাকি দেশ ছেড়ে চলে যাবে? এটাই হচ্ছে আজকের গল্পের শেষটা। আমরা জানি না, আমরা শুধু বলতে পারি এটুকুই যে নিশ্চয়ই এদেশে আইন রয়েছে, নিশ্চয়ই এদেশে সমাজ ব্যবস্থা রয়েছে এবং নিশ্চয়ই এদেশের প্রত্যেকটা হিন্দুর অবস্থাটা আজকে যিনি বলে গেলেন মাধবীদি তার মতো নন, কিন্তু একজন মাধবী কেন অবিচার পাবে, এটাও আমাদের প্রশ্ন। এই প্রশ্নটি রেখে আমরা শেষ করতে চাই আজকের হ্যালো উইথ 920 এবং হ্যালো উইথ 920 তখনই সাকসেস হবে যদি মাধবীদি তার যে ন্যায্য বিচার, সে ন্যায্য বিচারটি যদি পায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল জীবনের গল্প লাইভ স্টোরিতে স্বাগতম। আজকের গল্পটি হচ্ছে এক রাতের বউ পর্ব 1। রিয়া, আমি আর পারছি না, আমাকে ছেড়ে দেন, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর নিতে পারছি না। আদিকে এই ঠিক
ভাই হইছে মহিলাকে ঘাট ধরে মাথা ইধা ডাকে এমনি ব্যাগ রাখে